আমন্ত্রণ কেমন বাংলাদেশ অনুষ্ঠানে সঙ্গে আছে আমি সৈয়দ আশিক রহমান। সম্প্রচার হচ্ছে এন মোহাম্মদের সৌজন্যে। দর্শক, আমরা আজ এমন এক সময়ের সামনে দাঁড়িয়ে আছি যেখানে রাজনীতি শুধু মতাদর্শের চর্চা নয়, বরং পরস্পরের প্রতি বিদ্বেষ, আক্রোশ আর তিরস্কারের এক প্রতিযোগিতায় পরিণত হয়েছে। 90-এর দশকে স্বৈরাচার বিরোধী আন্দোলনে উত্তাল দিনে কিংবা পরবর্তী সময়ে ক্ষমতা বদলেছে, আন্দোলন হয়েছে, রাস্তায় হরতাল অবরোধ হয়েছে, কিন্তু রাজনীতি কখনো শিষ্টাচারের সীমা লঙ্ঘন করেনি। বাকযুদ্ধ ছিল কিন্তু বাক সন্ত্রাস ছিল না। মতের লড়াই ছিল কিন্তু চরিত্র হরণ করার উল্লাস ছিল না। আর সেই রাজনৈতিক শিষ্টাচার যেন ইতিহাসের পাতা হয়ে গেছে। রাষ্ট্র, সমাজ, ভার্চুয়াল স্পেস, কোথাও যেন ভাষা, নৈতিকতা আর সৌজন্যের জায়গা নেই। প্রতিপক্ষকে পরাস্ত করতে অশালীন ভাষা, বিদ্বেষপূর্ণ স্লোগান, চরিত্র হরণের প্রবণতা এখন যেন নতুন রাজনৈতিক টুলস। শুধু তাই নয়, এই সংস্কৃতি ছড়িয়ে পড়েছে সমাজের রন্ধে রন্ধে। নীতি, নৈতিকতা, মূল্যবোধের অধপতন এমন পর্যায়ে পৌঁছে গেছে যে গেল এক বছরে বহু শিক্ষককে অপদস্থ, অপমান, হেনস্থা হতে হয়েছে নিজ শিক্ষার্থীদের হাতে। অবস্থা এমনই যে শিষ্টাচার যেন দেশ থেকে নিখোঁজ হয়ে গেছে। কিন্তু প্রশ্ন হলো, এটাই কি সেই বাংলাদেশ যার জন্য জুলাই গণঅভ্যুত্থান হয়েছে? নীতি, নৈতিকতা, মূল্যবোধ, শিষ্টাচার এসব কি শুধু বইয়ের পাতায় বেঁচে থাকবে, নাকি রাজনীতিতে ফিরে আসবে সম্মান, সংযম আর সংলাপ ভিত্তিক রাজনৈতিক সংস্কৃতি? এইসব প্রশ্ন সামনে রেখে আজ আমাদের আলোচনার বিষয় নৈতিকতা, মূল্যবোধ ও শিষ্টাচারের বাংলাদেশ চাই। আর এই বিষয়ে আলোচনার জন্য আজ আরটিভি ঢাকা স্টুডিওতে আছেন বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য নীলুফার চৌধুরী মনি, জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষার, গণমাধ্যম ব্যক্তিত্ব ও বিশ্লেষক আব্দুল নূর তুষার, গবেষক ও বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর রেজাউল করিম, এবং আরটিভি নিউ ইয়র্ক স্টুডিওতে আছেন যুক্তরাষ্ট্র প্রবাসী ব্যবসায়ী, বাংলাদেশ সোসাইটি ট্রাস্টি বোর্ড এবং কুইন্স কমিউনিটি বোর্ড এইডের সদস্য আহসান হাবিব। যাচ্ছি মূল আলোচনায়। জনাব আব্দুল নূর তুষার, আমরা কি রাজনৈতিক মতবিরোধের পরিবর্তে বিদ্বেষের সংস্কৃতি প্রতিষ্ঠা করছি? রাজনৈতিক মতভেদের সঙ্গে বিদ্বেষ ছিল, কিন্তু বিদ্বেষের এরকম ভয়ঙ্কর বহিঃপ্রকাশ বা অত্যন্ত দৃষ্টিকটু বহিঃপ্রকাশ এটি ছিল না। যে বিষয়টি রাজনীতিতে ছিল না সেটি হচ্ছে যে রাজনীতিতে অন্তত কিছু শিষ্টাচার ছিল, যার মধ্যে একটি হচ্ছে কম বয়সীরা বেশি বয়সীদেরকে কিছুটা হলো সম্মান করতে এবং তাদেরকে জনসমক্ষে হয়রানি করা বা জনসমক্ষে তাদের সম্পর্কে বাজে কথা বলা বা কোনো ধরনের গালিগালাজ করা, এইসব থেকে আমাদের রাজনীতি দূরে ছিল। আমাদের রাজনীতিতে এই প্রবণতাকে কখনো সেইভাবে আশকারাও দেওয়া হয় নাই, কিন্তু আমরা লক্ষ্য করলাম যে মূলত সোশ্যাল মিডিয়ার উপরে ভর করে এবং কিছু ইনফ্লুয়েন্সারের প্রভাবের কারণে গালিকে নর্মালাইজ করার একটা চেষ্টা শুরু হলো এবং বলা হলো যে প্রতিবাদের ভাষা কখনো শুদ্ধ ভাষা হতে পারে না, প্রতিবাদের ভাষা কখনো আমরা যে ভাষায় কথা বলি সেটা হতে পারে না। প্রতিবাদ আসলে অত্যন্ত সুন্দর একটি বিষয়। প্রতিবাদের ভাষা যদি কবিতা হতে পারে, প্রতিবাদের ভাষা যদি গান হতে পারে, তাহলে একই সঙ্গে গালি কি করে প্রতিবাদের ভাষা হয়? আপনি দেখেন, মুক্তির মন্দির ও সোপানো তলে গান গাইছে এবং সেটা কিন্তু এক চরম প্রতিবাদ, শোকের মধ্যে দিয়ে প্রতিবাদ। একবার বিদায় দে মা ঘুরে আসি গান গাওয়া হয়েছে, এটা কিন্তু শোকের মধ্যে দিয়ে প্রতিবাদ। শিকল পরা ছল মোদের শিকল পরা ছল, কবিতার মধ্যে দিয়ে প্রতিবাদ, যেটা গান হয়ে গিয়েছে। ফলে প্রতিবাদ তো কবিতার মধ্যে দিয়ে হয়েছে। বাংলার মাটি দুর্জয় ঘাঁটি বুঝে নিক দুর্বৃত্ত, এটা কি কবিতা না? কিংবা সুকান্ত যখন বলেন এ শিশুকে পৃথিবীর বাসযোগ্য করে যাব আমি, কিংবা আমি একটা দেশলাইয়ের কাঠি, আগুন ধরিয়ে দেওয়ার কথা বলেন, কত সুন্দর করে বলেন। সেই সৌন্দর্য থেকে আমরা ভাবতে শুরু করলাম যে প্রতিবাদীরা আসলে অসামাজিক, তারা ভয়ঙ্কর। তাদের সামনে দাঁড়ালে পরে তারা বয়স মানবে না, সম্মান করবে না, অসম্মান করবে এবং অসম্মানের ভয়ে বহু মানুষ চুপ করে গেল। বাক স্বাধীনতা এই শব্দটি শুধুমাত্র কাগজে কলমে আসে না, বাক স্বাধীনতার পরিবেশ তৈরি করতে হয়। যে পরিবেশের মধ্যে গালিগালাজ আছে, যে পরিবেশের মধ্যে অপমান করার সংস্কৃতি আছে, যে পরিবেশে যে কেউ অচেনা কাউকে একটা গালি দিয়ে বসতে পারে যে চেনে না, এরকম একটা পরিবেশের মধ্যে বহু মানুষ তার কথাটা না বলে চুপ করে চলে যায়। এবং এই যে চুপ করিয়ে রাখার একটা চেষ্টা, গালি কিন্তু সেরকম একটা টুল। যখন ঝগড়া হয় মানুষ কেন গালি দেয়? সাধারণ অবস্থাতে গালি দেয় না। কেউ প্রেম করে গালি দিয়ে, করলে সেটা গোপন অবস্থায় করতে পারে। মানুষের সামনে কেউ কখনো গালি দেয় একজন আরেকজনকে প্রেম করার জন্য, ভালোবাসা প্রকাশ করার জন্য, জন্মদিনের শুভেচ্ছা জানার জন্য, অমুকের বাচ্চা আজকে তোর জন্মদিন, বলে না। তাহলে মানুষ তার সবচেয়ে সুন্দর মুহূর্তগুলিতে গালি দেয় না, অথচ তার বিজয়ের মুহূর্তে, বিজয়ের পরে সে গালি দিচ্ছে, বিজয়ের আগে সে গালি দিচ্ছে, প্রতিবাদের সময় গালি দিচ্ছে, সে প্রাণ দিতে গিয়েছে গালি দিতে দিতে। এইটাকে আমরা
ভাবতে পারি এটা কি আমাদের বাংলাদেশ, সেই বাংলাদেশ যে বাংলাদেশে মানুষ না, শুধু শুধু মানে না আমরা স্লোগানগুলো কি নোংরা ধরনের স্লোগান? এই আমরা স্লোগান তো এই বাংলাদেশকে তো আমরা চিনি না আসলে। আমরা মুক্তিযুদ্ধের সময় গান গিয়েছি, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি ভালো গানের জন্য যুদ্ধ করি, মোরা একখানা ভালো ছবির জন্য যুদ্ধ করি। তো আমরা একটা ছবির জন্য, একটা গানের জন্য, একটা কবিতার জন্য, একটা ফুলের জন্য যুদ্ধ করেছি, আর আমরা পেলাম কি? আপনি বলছেন পেলাম কি, আসলে তো এই যে জুলাই যে আন্দোলন, বৈষম্য বিরোধী আন্দোলন, পরিবর্তনের জন্য এই আন্দোলন, এই যে আবাল বৃদ্ধ বনিতা মানে সমাজের সবার যে আত্মত্যাগ, এতগুলো মৃত্যু, এগুলো তো আসলে ভালো চেঞ্জের জন্য, একটি ভালো পরিবর্তনের জন্য, যে বৈষম্যটা ছিল সেটার বিরুদ্ধে গিয়ে। কিন্তু তাহলে আমরা কি পেলাম? আমি আসলে আরেকটু বিশদভাবে আপনাকে জানতে চাই, পরবর্তীতে আব্দুল তুষার আপনার কাছে আসবো এই বিষয়টি নিয়ে, যে আমরা তো আসলে এই বাংলাদেশ তো আমরা চাইনি, এই পরিবর্তন তো আমরা চাইনি, তাহলে এটা হলো কেন? জনাব রেজাউল করিম, রাজনীতিতে আগে বাকযুদ্ধ থাকলেও সাম্প্রতিক সময়ে বাক সন্ত্রাস কিংবা চরিত্র হরণের কৌশল কেন নতুন রাজনৈতিক হাতিয়ার হয়ে উঠেছে? এই পরিবর্তনের মূল কারণ কি? তুষার ভাই তো খুব সুন্দরভাবে বিভিন্ন উপমা, সাহিত্য এবং কবিতার উদ্ধৃতি দিয়ে খুব সুন্দর একটা বক্তব্য দিলেন। এখন আমি আসলে ওইরকমভাবে সুন্দরভাবে বলতে পারবো না, বা আমি আপনাকে জাস্ট প্র্যাকটিক্যালি আমাদের সমাজ ব্যবস্থায় যেটা ঘটছে সেই আলোকে কিছু কথা বলবো। যেমন খেয়াল করে দেখবেন যে বাংলাদেশে বিভিন্ন রাজনৈতিক দলগুলো, আমাদের যে কালচারটা যেটা তৈরি হয়েছে, আমি কোনো নির্দিষ্ট ব্যক্তিকে যিনি গালি দিচ্ছেন তাকে আমি বলছি যে ওই ব্যক্তি গালি দিচ্ছেন, তাকে নিয়েই আমরা এখন ধরেন আমরা নিন্দাসূচক হোক বা সমালোচনা হোক বা আমরা তাকে নিয়ে কথা বলছি, বাট আসলে কি সে এককভাবে দায়ী? আপনি দেখেন একটা মানুষ এত বাজে স্ল্যাং, এত বাজে গালি, এত বাজে আচরণ করার পরও সেই ব্যক্তিকে কি টিভিতে ডাকা হচ্ছে না? আপনি বলেন। এখানে আপনি ওই ব্যক্তিকে দায়ী করার চেয়ে বেশি দায়ী করব ওই ভদ্রবেশী ওই মানুষদেরকে যারা এই মানুষগুলোকে এন্টারটেইন করে। ওই ব্যক্তি কি বিভিন্ন মন্ত্রণালয় বিভিন্ন জায়গায় যাচ্ছেন না? আপনার চিফ অ্যাডভাইজার বলেন, উপদেষ্টা বলেন, বিভিন্ন টিভি চ্যানেল বলেন, বিভিন্ন জায়গায় সেই ব্যক্তি যাচ্ছেন না? ওই ব্যক্তি একজনকে বলছি না আমি, তার মতো যারা আছে, যারা এরকম স্ল্যাং বা আপনার এই বাজে ভাষা ব্যবহার করছেন, যারা এই মিডিয়ার স্বাধীনতার নামে, আমরা ডিজিটাল মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া বা প্রিন্ট মিডিয়া, আমরা এই স্বাধীনতা পাওয়ার কারণে আমরা যাচ্ছে তাইভাবে আমাদের ভাষা, শুধু ভাষা না, আমাদের জেস্চার, পোস্টার, অঙ্গভঙ্গিও কিন্তু খুব নোংরা হয়ে গিয়েছে। বিভিন্ন জায়গায় দেখবেন, যেমন ধরেন তুষার ভাই আমার সামনে কথা বলছে, আমি এখানে খুব বাজে রকম একটা মানে বডিটাকে এমনভাবে শ্রাইনিং করতে থাকলাম, জেস্টার পোস্টার এমনভাবে শুরু করলাম যাতে উনি খুব অপমান বোধ করেন। এটাও কিন্তু হচ্ছে। সো আমাদের আচার ব্যবহার, অঙ্গভঙ্গি সব কিছুর মধ্যে একটা বিকৃত রূপ আসছে। এবং আপনি দেখবেন যে বিভিন্ন মানুষ, রাজনৈতিক নেতারা খুব সুন্দর বক্তব্য দেন, কিন্তু ওই নেতার দেখবেন কতগুলো ম্যাড ডগ আছে। ওই ম্যাড ডগদেরকে তিনি তার প্রতিপক্ষকে ঘায়াল করার জন্য ব্যবহার করেন। ফর ধরেন বাংলাদেশে অনেক টিভি মিডিয়ার ইউটিউবার দেশের বাইরে আছেন। এখন এই ইউটিউবার যারা দেশের বাইরে আসছেন, তারা ওখানে বসে বিভিন্ন ধরনের আজে বাজে কথা লিখছেন, পোস্ট করছেন, বলছেন। আমি তাকে কেন দোষ দেবো? তাকে এককভাবে তো দোষ দিতে পারি। এই বাংলাদেশ থেকে এই কিছু ব্যক্তিরা তাদের কাছে তথ্যগুলো পাঠায়। আমাদের সাংবাদিক ইলিয়াস হোসেন একটা পোস্ট দিয়েছেন সেনাবাহিনীর বাংলাদেশ মিলিটারি একাডেমি থেকে সোডা অনারপ্রাপ্ত একটা অফিসার নিয়ে। এখন আমি পুরো লেখাটা 4-5 বার পড়েছি। পড়ে আমি যেটা ফিল করলাম, ওই লেখাটা আমি নিশ্চিত হয়ে বলতে পারি, আমার যদি অ্যাজাম্পশন ভুল না হয়ে থাকে, এটা কনফার্ম কোন একজন মিলিটারি অফিসার লিখে পাঠিয়েছে। কারণ যে তথ্য উপাত্ত আছে, এটা আমরা যারা বিএমএতে মিলিটারি ট্রেনিং করেছি এরা ছাড়া জানার কথা না। যে ভাষাটা, যে শব্দগুলো ব্যবহার করা হয়েছে, যেমন মিডিয়ার একটা ভাষা আছে, সামরিক কিন্তু একটা ভাষা আছে, আমলাদের একটা ভাষা আছে, সব সেক্টরে কিন্তু একটা ডিফারেন্ট ভাষা থাকে। আপনি ইন্টারন্যাশনাল রিলেশনসে কাজ করবেন, দেখবেন যে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে ভিন্ন ধরনের টার্মস ইউজ করা হয়। আপনি তারা বলবে স্টেট, আপনি নর্মালি বলবেন কান্ট্রি। এরকম কিছু কিছু প্রত্যেকটা সেক্টর ভিন্ন ভিন্ন শব্দ ব্যবহার করা হয়। ওই জায়গাটাতে আমি যে ধরনের ভাষা ব্যবহার করে পোস্টটা দেওয়া হয়েছে, যে তথ্যপত্র দেওয়া হয়েছে, এটা কনফার্ম কোনো একজন অফিসার দিয়েছে। এখন আমি কেন ইলিয়াসকে শুধু দোষ দেব? যেই ব্যক্তি এই কথাগুলো লিখেছে, এই কথাগুলো তো এখন ইলিয়াস হয়তো জাস্টিফাই করার সুযোগ পায়নি। তারা তো হয়তো জানে না যে একটা সামরিক কর্মকর্তা সেখানে বাংলাদেশ মিলিটারি একাডেমির যে প্যারামিটার বা সেখানে যে তার যোগ্যতার মূল্যায়নের মাপকাঠি, এটা এত সহজ না। কত সহজ করে বলে ফেললো অমুকের ছেলে এইভাবে সোডা বর্ণার কীভাবে পেয়ে যায়। বাট থিংস আর নট দ্যাট ইজি। আবার একই সাথেও এই জায়গায় এই প্রশ্ন তাকে তো কেউ করবে না যে গোলাম আজমের ছেলে যখন, ব্রিগেডিয়ার আজমি যখন সোডা বর্ণার পান, তখন কীভাবে পেয়েছিলেন? কারণ ওই মিলিটারি একাডেমি তারা স্বচ্ছ ছিল বলেই। আর এখনও সে যদি জেনারেল হামিদের ছেলে হয়ে থাকে, সেও ওখানে কমিশন পেয়েছে, এটা বাবার জন্য না, তার যোগ্যতায়। কারণ এই বিষয়টা পুরো মিলিটারি একাডেমি সিস্টেমটাকে বিতর্কিত করে। আমরা বাংলাদেশে কিন্তু আর্মির চেয়ে বেশি গর্ববোধ করি মিলিটারি একাডেমি নিয়ে। আমাদের আর্মি হয়তো সিস্টেম পলিটিসাইজেশন হতে পারে, আর্মিটা খারাপ, অনেক কিছু ভুল ত্রুটি করতে পারে, বাট মিলিটারি একাডেমিটা, এটা স্যাংটিটি অন্য পর্যায়ে। আমি নিজে ওই জায়গায় কমিশন পেয়েছি বলে বলবো না।
আপনাদের যে কাউকে অনুরোধ করবো, আপনার মিলিটারি একাডেমিতে যান, দেখে আসেন। কোনোভাবেই পসিবল না ভাই মিলিটারি একাডেমিতে করাপশন বা বায়াস কিছু করা। ওয়ার্ল্ডের মধ্যে 3-4টা একাডেমি ওয়ার্ল্ড বেস্ট, সেটা হচ্ছে স্যান্ডার্স্ট যেটা ইংল্যান্ডে আছে, পাকিস্তান মিলিটারি একাডেমি, IMA, ইন্ডিয়া এবং বাংলাদেশ। এই 4টা মিলিটারি একাডেমি স্ট্যান্ডার্ড অনেক হাই। আমাদের গর্ববোধ করা উচিত যে বাংলাদেশে এমন একটা মিলিটারি একাডেমি আছে যেখানে ইউরোপ থেকে অফিসাররা ট্রেনিং করতে আসে। গত প্রায় 20-22 বছর ধরে, যেমন আমি 20 বছরের অধিক সময় পূর্বে আমি মিলিটারি একাডেমি, আর 25 বছর হয়ে গেছে প্রায়, তারও পূর্বে আমি যখন জয়েন করি তখন আমার সাথে প্যালেস্টাইনিয়ান অফিসাররা ছিল, শ্রীলঙ্কান অফিসাররা ছিল, মালদ্বীপের অফিসাররা ছিল। এই মিলিটারি একাডেমিতে বিভিন্ন কান্ট্রির লোকজন ট্রেনিং করতে আসে। তো এইরকম একটা ইন্টারন্যাশনালি রেকগনাইজড একটা ইনস্টিটিউশনকে নিয়ে কীভাবে একটা ঢালাও একটা পোস্ট দেওয়া হলো? এখন এটা কিভাবে হলো? কারণ এই বাংলাদেশ থেকে তথ্য দিয়েছে। তো এই যে আমাদের ফ্রিডমের নামে যে জিনিসগুলো হচ্ছে, এখন রাজনৈতিক যে বিষয়টা আপনি স্পেসিফিক, ওইটা আমি একটু শেষ করি। যে রাজনৈতিক নেতারা দেখবেন, এই ভদ্রবেশী নেতারা, তারা এই ম্যাড ডগগুলো রাখা শুরু করেছে। এই ম্যাড ডগগুলো তারা লেলিয়ে দেয় যে অমুকের বিরুদ্ধে তোমরা গালিগালাজ করা শুরু করো। আপনি খেয়াল করে দেখেন মিডিয়াতে যত ব্যক্তিগুলো বাজে ভাষা ব্যবহার করে, বাজে কথা বলে, নীতি নৈতিকতার বাইরে কথা বলছে, আপনি দেখেন সবচেয়ে বড় জুলুম হচ্ছে এখন, আমি মনে করি এখনকার জুলুম শেখ হাসিনার পিরিয়ডকে হারিয়ে যাচ্ছে একটা জায়গায়, হয়তো তুষার ওরা অস্বীকার করতে পারে। সেটা হচ্ছে আমরা বর্তমানে মানবিকতা এবং আমাদের নৈতিকতা এবং আমাদের যে কি বলা যায় যে নীতি নৈতিকতা, এগুলো থেকে আমরা মারাত্মক রকম জুলুমের শিকার। এই মুহূর্তে আপনি বাংলাদেশে দেখেন যে মিডিয়াতে যা হচ্ছে, যেভাবে আপনার ভাষার অপব্যবহার এবং যেভাবে মানুষকে অপদস্থ করা হচ্ছে, আপনার আমি যেমন, বিশেষ করে আমি, তুষার ভাইয়ের অনেকে আছেন, আমরা অনেক মানুষ ছিলাম যারা 14 সাল থেকে শেখ হাসিনা গভর্নমেন্টের সমালোচনা করছি। এখন এই আমাকেই আপনার এই পিনাকি থেকে শুরু করে অনেকেই এই আমাকে নিয়েই আপনার কত কথা লিখে ফেলছে। এখন সে ভুলে যাচ্ছে যে ওই আমি প্রতিবাদ করেছি। এখন যারা নিরপেক্ষ থাকবে তারা তো সবসময় কারো না কারো অন্যায়ের সমালোচনা করবেই। সো সেই ব্যক্তিকে তুমি কিভাবে আশা করো যে আমি ওই সময়ে আমি যা ছিলাম, আমি এখন ওই সময়ে যাদেরকে আমি পক্ষে ছিলাম তাদেরকে এই সময় তাদের পক্ষে কথা বলবো? কারণ তুমি তখন দুর্বল ছিলা, তোমার পক্ষে ছিলাম। আজকে তুমি সবল হয়ে তুমি অন্যায় করছো, এখন আমি তোমার বিরুদ্ধে যাবো, এটাই স্বাভাবিক। কারণ তুমি সবল হওয়ার পরে ওই সময়ের সবলরা যা করছে তুমি তাই করতেছো। তো এই বিষয়গুলো কি আমি আমার জায়গা থেকে নিউট্রালিটিটা হারালেই বরং আমি এদের সমর্থন পাবো। আর আমি যদি নিরপেক্ষ থাকি তাহলেই তাদের কাছে আমি গালি খাচ্ছি। আর এই ব্যক্তি যারা, এদেরকে বিভিন্ন জায়গায় শেল্টার দেওয়া হচ্ছে। আপনি বলেন যে বাংলাদেশের বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান বলেন, জামাতের আমির বলেন, কোন দল আছে ভাষার ব্যবহার, নীতি নৈতিকতা, মানে খালি একজনের করাপশন করলো, চাঁদা চাইলো, আপনি বহিষ্কার করলেন, চাঁদা করাপশনের চেয়ে বেশি আরও ডেঞ্জারাস হচ্ছে এই অপরাধগুলো। পারিবারিক মূল্যবোধ, সামাজিক মূল্যবোধকে আমরা যদি গুরুত্ব না দিই তাহলে কোনো পরিবার গুরুত্ব দিবে না। আপনি যদি কোনো স্কুলে নিয়োগ পরীক্ষা হয়, কোনো স্কুলে ছাত্র ভর্তি করার সময়, মিলিটারি একাডেমিতে যখন ISSB হয়, সেই জায়গায় যখন বিভিন্ন আমাদের নর্মস 4 দিনে চেক করা হয়, এই জিনিসগুলো জানার কারণে কিন্তু মা বাবা সন্তানকে ক্যাডেট কলেজে পাঠায়, তার মধ্যে নর্মস এস্টাবলিশ করার জন্য, তার ভদ্রতা, এটিকেটস, কাস্টমস এগুলো শেখানোর জন্য। কেন? কারণ ক্যাডেট কলেজে গেলে সে ভালো শিখতে পারবে। ঠিক তেমনি বাংলাদেশের প্রতিটা সেক্টরে যদি এই মূল্যবোধ এবং এই পারিবারিক মূল্যবোধ, সামাজিক মূল্যবোধ, এই আচার ব্যবহারগুলোর ব্যাপারে গুরুত্ব দেওয়া হয় চাকরির ক্ষেত্রে, শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে, তাহলে অবশ্যই বাংলাদেশে প্রত্যেক পরিবার গুরুত্ব দিবে। ঢাকা ইউনিভার্সিটি। ধন্যবাদ, আপনার কাছে আমি আসবো পরবর্তীতে অন্য প্রশ্ন নিয়ে। নীলুফার চৌধুরী মনি, রাজনৈতিক শিষ্টাচার ও সৌজন্যবোধের কি মৃত্যু ঘটেছে, নাকি এখনো সম্ভাবনা দেখছে না, নাকি সামনে আরো বড় বিপর্যয় অপেক্ষা করছে? হঠাৎ করে যে এমন হবে, মানুষের বলে না যে সামনের দিনগুলো যাতে ভালো যায়, এই জন্য গণতন্ত্রকে কুক্ষিগত করে রেখেছিল যারা, তাদেরকে বিদায় নিতে হয়েছে। কিন্তু সামনের দিনগুলো, ওই অগণতন্ত্রের সময়টাও আমি ছিলাম, তার আগেও আমি ছিলাম, এখনো আমি আছি। আমি অবাক হয়ে যাই, আমি আসলে বলার মতো ভাষাও আমার কাজ করে না, যে আমি যদি জানতাম যে রাজনীতি এই টাইপের হতে পারে কখনো, আমি আর যাই করি না কেন রাজনীতি করতাম না, এই জায়গাটায় আসতাম না। আমি এইখানে হঠাৎ করে আমরা বিশ্ববিদ্যালয় মিছিল করেছি, স্লোগান দিয়েছি, কত কিছু বলেছি, রুশ ভারতের দালাল ডেকেছি, অনেক রকম কথা বলেছি। কিন্তু আমি যে স্লোগানগুলোর সাথে কিছুদিন যাবৎ পরিচিত হচ্ছি, সেই স্লোগান আমি বাস্তবতা দূরের কথা, আমি কল্পনাতেও কোনোদিন আনি নাই। একজন নারী হিসেবে না, শুধু একজন মানুষ হিসেবে, একটা ভদ্রলোকের পরিবার থেকে এসে আমাদের সন্তানরা কিভাবে এই কথাগুলো বলে,
এই কথাগুলো মুখে আমার তো যথেষ্ট, ওরা যারা স্লোগান দেয়, ওরা যারা মিছিল করে এখন, ওদের চেয়ে আমি বেশ অনেক অনেক বড়। আমার এখনো মুখে আসতে এটা আটকে যায়, আমি বলতে পারি না তুমি অসভ্য। এটা মানে হচ্ছে তোমাকে ডট ডটের মধ্যে সমস্ত গালি দেওয়া যায়, মানে তুমি আনসিভিলাইজড। আর তোমাকে একদম ইন্ডিকেট করে ওই গালিটা দিতে হবে, মাকে তুলে গালি দিতে হবে, বউকে তুলে গালি দিতে হবে, বোনকে তুলে গালি দিতে হবে, পরিবার তুলে গালি দিতে হবে। এটা কেন? এটা কোথা থেকে আসলো? আমাদের ওই জায়গাটা খুঁজে বের করতে হবে। যদি আমরা জায়গাটা খুঁজে বের করতে না পারি, তাহলে আমাদের যেটাই বলি না কেন, আপনি বলবেন যে জেনজি, যে এই যে এখন যে বিশ্বে জেনজিকে বলা হয় যে তারা যা মনে করে তাই বলছে, এটা আমি বিশ্বাস করি না আশিক ভাই। কারণ আমি আমার ঘরে 2টা সন্তান মানুষ করি। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, আমার ড্রাইভার, আমার দারোয়ান, আমার কাজের লোকদের বলেন যে ওরা কেমন, ওদের স্কুল, ওদের কলেজ, এখনকার ওদের বিশ্ববিদ্যালয়, ওরা কেমন। তো এইটা পারিবারিক শিক্ষা। পরিবার থেকে কি শিক্ষা নিয়ে আসছে আমি জানি না। আমি তো ওই যেটা তুষার ভাই বলল, আমি তো ওই শিক্ষায় ওইভাবে, ওই যে আব্দুল জব্বার গান গাইতো, যে গান শুনে মোহিত হয়ে যেতাম যে তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি, অথবা আমরা হারবো না, তোমার মাটির একটা কণাও ছাড়বো না। এই কোথায় এই লাইনগুলো? এটা তো গান না, এটা প্রতিবাদ, এটা যুদ্ধ। এই একটা যুদ্ধের ভাষা যদি এরকম হয়, যে যুদ্ধকে কেন্দ্র করে অনেক গায়ক গায়িকা কিন্তু ফেরার ছিল, অনেক গায়ক গায়িকাকে অনেক টর্চার সহ্য করতে হয়েছে, সেই জায়গায় অনেক কবিকে অনেক টর্চার সহ্য করতে হয়েছে, পৃথিবী ছেড়ে চলে যেতে হয়েছে। সেই জায়গাতে আজকে যখন 1, 2, 3, 4 গালি শুনি, এরপরে তো আমি, আমার কানের মধ্যে মনে হয় গরম সীসা ঢেলে দিল বোধহয়, এর চেয়ে বেশি উত্তপ্ত হতো না। আমি একজন মা, আমি একদিন সন্তান ছিলাম, আমি একদিন লড়াকু যোদ্ধা ছিলাম। আমি কিন্তু 90-এর আন্দোলনের সামনে থেকে করেছি। তো লড়াকু যোদ্ধা হিসেবে আমি, আমার সিনিয়ররাও আমাদেরকে স্লোগানে এইসব শিখিয়ে দেয় নাই, বা আমরাও এটা বলি নাই। 2-একটা যে কিছুটা অড শব্দ যে বলা হয় নাই কখনো, আমি একদম না করব না। ধরেন ফ্যাসিস্টের সময় 2-একটা স্লোগান এরকম ছিল। আমি একটা স্লোগানের কথা বলি, হরে কৃষ্ণ হরে রাম, শেখ হাসিনার বাপের নাম, এইরকম একটা স্লোগান ছিল। যে স্লোগানে যেখানে ছিল আমি ওইখানে ছিলাম। আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলছি, আপনি ওই ভিডিওটা দেখতে পারেন, খুব নামকরা ভিডিও, বাংলাদেশের সব মানুষ দেখেছে। আমি কিন্তু আমার ঠোঁটটা একবারও নড়ে নাই ওইখানে। আমি এটা পারি না। তো এই যে এই জায়গাটা, আমি পারিবারিক শিক্ষাটাকে আমি অবশ্যই গুরুত্ব দিব এখানে। আমি এই যুগের সন্তান, আমার সন্তানরা তারা কিন্তু ভালো ভালো স্কুল কলেজে পড়েছে। আমি তাদের কথা বললাম এই কারণে, এবং আমার সাথে অনেকের মা বাবা যারা এখন দেখছে টেলিভিশনের সামনে, তারাও বলবে তাদের সন্তান কেমন। তো এই জায়গাটায় আপনাকে আমি যদি প্রমাণটা এটা দেই যে বিএনপির মার্ডার হয়েছে একটা পুরান ঢাকায়, হ্যাঁ বিএনপির সমস্যা থাকতে পারে, হতে পারে, সেটার জন্য চুলচেরা বিচার হবে, সেটার জন্য আইন আদালত আছে। আপনি হঠাৎ করে বলো নাই কো নাই, রাত দুপুরে 2টার পরে যে মিছিলগুলো হয়, এগুলা তো আসলে দেশের রাষ্ট্রের যুদ্ধ ছাড়া মিছিল হয় না। আমি আবার ওইখানে দেখলাম একটা গণ অভ্যুত্থানের পরে আবার যখন মিছিলটা দেখলাম, আমি সম্ভবত মিছিলটা বুয়েট থেকে বের হলো। বুয়েটের মিছিলে এই স্ল্যাং ল্যাঙ্গুয়েজ, এটা হাউ ইট পসিবল দ্যাট আই ডোন্ট নো, হিসাব মিলে না। জি, আপনার কাছে আমি পরে আবার আসবো। জনাব সারওয়ার তুষার, কর্তৃপক্ষকে ঘায়েল করতে চরিত্র হনন এবং অশালীন ভাষা ব্যবহার, এটা কি রাজনীতিবিদদের দেউলিয়াপনার লক্ষণ, নাকি নতুন প্রজন্মের নতুন দিনের রাজনীতির ভাষাই এটা? না, এটা অবশ্যই কাউকে ঘায়েল করা, যেন তেনভাবে ঘায়েল করা এবং ক্যারেক্টার অ্যাসাসিনেশন, যেটার কথা আপনি বললেন, এটা কখনোই রাজনৈতিক ভাষা হতে পারে না এবং এটা রাজনীতির হাতিয়ারও হতে পারে না। কিন্তু আনফর্চুনেটলি এখন এটা কোনো কোনো ক্ষেত্রে এটা হচ্ছে, এবং এটা হচ্ছে কারণ হচ্ছে যে এখন এই যে সময়টা, বাংলাদেশ কিন্তু একটা পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে। তো ফলে যখনই একটা দেশ পরিবর্তনের মধ্যে দিয়ে যায়, তখন সেখানে নানা ধরনের প্রবণতা একসাথে দেখা যায় এবং তার মধ্যে থেকেই ফিল্টার্ড হতে হতে ভালোগুলো থাকে এবং খারাপ যে ব্যাপারগুলো থাকে সেগুলো কিন্তু প্রতিরোধের মধ্যে পড়ে এবং সমালোচনার মধ্যে পড়ে। যেমন এখন আমরা এটা নিয়ে আলোচনা করছি, যে প্রবণতাগুলো, এই সময়ের যে প্রবণতাগুলো খারাপ, এবং এর মধ্যে সবচেয়ে যেটা অ্যালার্মিং সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় আপনার সংঘবদ্ধ যে আক্রমণ, রাজনৈতিক প্রতিপক্ষকে এখন আবার সাথে সাথে যুক্ত হয়েছে আপনার বট কেন্দ্রিক যে আক্রমণ, মানে এটা যে কারোর শান্তি নষ্ট করে দেওয়ার জন্য যথেষ্ট। মানে একসাথে যখন লাগাতারভাবে বিভিন্ন ধরনের কমেন্ট কিংবা ফেক ছবি, ফেক এখন আরও ডিপ ফেক বলতে একটা জিনিস তৈরি হয়েছে, এগুলো যখন প্রচার করা হয়,
তখন কিন্তু এটা যে কোনো মানুষের এবং তার যারা শুভাকাঙ্ক্ষী, তার যারা পরিবার, তাদের স্যানিটি নষ্ট করে দেওয়ার জন্য যথেষ্ট। ফলে এটা একটা খুবই নতুন বাস্তবতা এবং এটাকে মোকাবেলাও করতে হবে মানে খুবই নতুন পদ্ধতিতে। আমরা পুরনো কায়দায় কথা বলে কিন্তু এটাকে সমাধান করতে পারবো না। যেগুলো আপনারা মূল্যবোধের কথা এতক্ষণ আলোচনা করলাম, আমরা মূল্যবোধ, শিষ্টাচার। আগে আমরা একটি রাজনৈতিক দলের বিরুদ্ধে এরকম অভিযোগ শুনতাম, এটা এখন দেখছি সবাই তাই করছে। যেসব কথা লুকিয়েও মানুষ বলতো না, কিংবা যেগুলো কানে শোনা যায় না, যেগুলো অত্যন্ত নিন্দনীয়, যারা এগুলো বলে তারা তাদের বাবা মার সামনে মুখ দেখায় কিভাবে? যারা এইরকম নোংরা কথাগুলো বলে কিংবা এই নোংরা স্লোগানগুলো দেয়, তারা তাদের বড় ভাইদের সামনে দাঁড়ায় কিভাবে? তাদের শিক্ষকের সামনে দাঁড়ায় কিভাবে? তার সন্তানদের সামনে দাঁড়ায় কিভাবে? এইটাই আমি বলছি যে আদবটা তো থাকতে হবে সমাজের মধ্যে। এবং গত 15 বছর নানাভাবে তো আমাদের অনেক কিছু ধ্বংস করে ফেলা হয়েছে এবং তার মধ্যে এই যে নৈতিকতার যে ব্যাপারটা, এটাও আসলে তখন ভয়ঙ্করভাবে আক্রমণের শিকার হয়েছে। কারণ একটা মাফিয়াতন্ত্র যখন একটা দেশে থাকে তখন আসলে মানে যেটা বলে যে একটা পরিমিতি বোধ, এটা কারোর মধ্যে মানে পাওয়াটা খুব কঠিন। ফলে এখন অনেকে এটাকে বিপ্লবীপনা ভাবতে পারে, মানে কিন্তু আমাদের যেটা মনে রাখতে হবে যে বিপ্লব কিন্তু প্রতিদিন জোর করে হয় না। আমরা যে সময়টা পার করে এসেছি এখন হচ্ছে আমাদের একটা স্থিতিশীলতার সময় এবং এখন হচ্ছে আমাদেরকে অনেক বুঝে শুনে কায়দা করে এবং সবার সাথে মিলেমিশেই চলতে হবে। কিন্তু ওই যে সোশ্যাল মিডিয়ায় যেটা হয়, সোশ্যাল মিডিয়ার প্রবণতাগুলো তো মানে বিশেষত আমি এই জেনারেশনের মানুষ হিসেবে প্রতিদিন সোশ্যাল মিডিয়াতেও তো দেখছি, কিন্তু রাস্তাঘাটের স্লোগানেও তো তাই হচ্ছে। হ্যাঁ, দুটো কানেক্টেড। কেন হচ্ছে, আপনি ধরেন ওই যে স্লোগানের কথা বলছেন, যেগুলো আসলে অশ্লীল স্লোগান, এই স্লোগানগুলো যখন মানে এটার ভোক্তা কারা? ভোক্তা কিন্তু সোশ্যাল মিডিয়ায়। যদি সোশ্যাল মিডিয়া এগুলো অ্যাপ্রিসিয়েটেড না হয় তাহলে কিন্তু এইগুলো আসলে মানে খুব কিন্তু একটা আপনি কি মনে করেন যারা আপনার ক্ষমতায় আসতে চাচ্ছে কিংবা যারা নির্বাচনে লড়তে চাচ্ছে, তারা কি একবারও ভাবে না যে আমি এই স্লোগানগুলো দিয়ে আমি মানুষের ভালোবাসা পাবো না, মানুষ আমাদেরকে ভালোবাসবে না, বরং ঘৃণা করবে কিংবা আরো দূরে সরিয়ে দেবে? নাকি তারা গায়ের জোরেই কোনো কিছু একটা করতে চায়? অ্যাবসলিউটলি কোনো রাজনৈতিক দলের মিছিলে অশ্লীল স্লোগান কিংবা প্রতিপক্ষকে ঘায়েল করে স্লোগান দেওয়া উচিত না। স্লোগান বরাবর রাজনৈতিক হওয়া উচিত এবং এই ঘটনা যদি কোথাও ঘটে তাহলে সেই রাজনৈতিক দলেরই আসলে তাদের ওই সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। কিন্তু আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আপনার এখন একটা প্রবণতা কাজ করে, সেটা হচ্ছে ইনস্ট্যান্টলি মুহূর্তের মধ্যে ভাইরাল হওয়ার একটা প্রবণতা অনেকের মধ্যে থাকে, যে আমি এমন একটা কিছু বলে দেব যেটা বললে আসলে সোশ্যাল মিডিয়ায় খুব এটা নিয়ে একটা মানে চটকদার আলোচনা হবে। ফলে সেটাকে কেন্দ্র করে কিন্তু কিছু কিছু এই যে প্রবণতাগুলোর কথা আপনি বললেন সেগুলো ঘটে। কিন্তু আমি মনে করি যে এটা সমাজের মধ্যে তো সবার তো আর বিবেক বিসর্জন সবাই দেয় নাই এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে যদি পারস্পরিক শ্রদ্ধাবোধটা এখানে খুব ইম্পর্টেন্ট, যে আমরা আমাদের সীমাটা কোথায়, আমি আমার রাজনৈতিক অপোনেন্টকে কি ভাষায় সমালোচনা করতে পারি এবং সেই সমালোচনাটা যেন ব্যক্তি পর্যায়ে না যায়। রাজনৈতিক সমালোচনা করব, তার রাজনৈতিক অবস্থানের সমালোচনা আমি করব, তিনিও আমারটা করবেন, কিন্তু ওই যে ব্যক্তিগত আক্রমণ সেটা যেন না করা হয়। এটা আসলে রাজনৈতিক দলগুলোরই তাদের নেতাকর্মীদের নিয়মিত ভিত্তিতে কাউন্সেলিং করানো উচিত এবং সেক্ষেত্রে আপনার যেটা বলে যে আপনার স্কুলিং করানো উচিত, পলিটিক্যাল স্কুলিং করা উচিত। কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে আপনার রাজনৈতিক দলগুলো আসলে সেটাতে খুব আগ্রহ খুব কম। তারা বরং যে কোনো কায়দায় প্রতিপক্ষকে ঘায়েল করতে পারলে তারা মনে করে যে একটা রাজনীতিতে আমি একটু গেইন করলাম, কিন্তু আসলে এইটা লম্বা মেয়াদে বা দীর্ঘস্থায়ী মেয়াদে জনগণের কাছে কিন্তু গ্রহণযোগ্য হয় না এবং রাজনৈতিক দলের নেতাকর্মীদের আচরণ থেকেই কিন্তু জনগণ আসলে সেই দলের ব্যাপারে একটা সিদ্ধান্তে আসে। ফলে এটা সব দলেরই খেয়াল রাখা উচিত। জনাব আহসান হাবীব, গত এক দশক ধরে ক্রমাগতভাবে নৈতিকতা, মূল্যবোধ এবং শিষ্টাচার সমাজ থেকে হারিয়ে যেতে দেখেছি। এর জন্য দায়ী কে বলে আপনি মনে করেন? আজকের এর জন্য আমি মূলত দায়ী করবো মূল্যবোধের অবস্থান, এবং এই মূল্যবোধকে আমি মূলত চারটি ভাগে ভাগ করতে চাই। একটি হচ্ছে পারিবারিক মূল্যবোধ, ধর্মীয় মূল্যবোধ, সামাজিক মূল্যবোধ এবং সাংস্কৃতিক মূল্যবোধ। আমি প্রথমে যদি আসি যে আমাদের পারিবারিক মূল্যবোধ, একটি শিশু জন্মের পর থেকে স্কুলে যাবার আগ পর্যন্ত তার সবচেয়ে বড় শিক্ষক হচ্ছেন তার বাবা মা। সেই শিশুটি কোন ভাষায় কথা বলবে, কিভাবে তার ভয়েসের তার ফোনটা কি হবে, তার ব্যবহার কি হবে, সে কি ধরনের আচার আচরণ করবে, এটি কিন্তু সে প্রথমেই তার পরিবার করছে। তার বাবা মা কোন ভাষায় কথা বলেন, তার বাবা মা কোন টোনে কথা বলেন, তার বাবা মা একে অপরের সঙ্গে ধরনের আচরণ করে, এই শিশুটি কিন্তু জন্মের পর থেকে তার ভাই বোন, বড় যারা ভাই বোন আছে সেখানে এখন পরিবার থেকে সেখানে গালির কালচার থাকে, পরিবারে যদি উচ্চস্বরে কথা বলবার কালচার থাকে,
পরিবারে যদি একে অপরকে না, আমরা কিন্তু এই বলতে দেখেছি কিংবা শুনেছি যেটাকে মানুষ কোনো সময় ভালো চোখে দেখে না, এবং এগুলো সবসময় নিন্দনীয় ছিল, যে একটি ছেলে কিংবা একটি মেয়ে নোংরা ভাষায় কথা বলবে, নোংরা স্লোগান দিবে, কিংবা আরেকজনকে বাজে কথা বলে, খারাপ কথা বলে ছোট করবে, এগুলো তো সবসময় পরিত্যাজ্য ছিল। অবশ্যই যে কথাটি বলছিলাম, আমাদের সব পরিবারে এই ধরনের এইগুলোকে মেনটেন করা হয় কিনা, যেটা বলছিলাম যে আসলে পরিবার থেকে কিন্তু প্রথম শেখা হয়। পরিবার থেকে যদি একটি শিশুকে এভাবে বড় করা হয়, এবং তাহলে কিন্তু সেই শিশুর পক্ষে বড় হয়ে, যেমন আমার বাচ্চা এখানে স্কুলে যায়, বাসায় যদি কখনো আমরা কোনো খারাপ শব্দ, একটু অন্যরকম শব্দ প্রয়োগ করি, আমার শিশুটি 5 বছরের বাচ্চা, সে এখন মাত্র কথা বলতে শিখেছে, সে কিন্তু আমাকে বলে যে ইটস নট এ গুড ওয়ার্ড, ইউ শুড নট সে দ্যাট, আমাকে কিন্তু ওয়ার্ডই দিচ্ছে, ইউ শুড নট টক লাইক দ্যাট, যে আমাকে শেখাচ্ছে। এই বাচ্চাকে স্কুল থেকে তাকে শেখানো হচ্ছে যে সে কোন ভাষায় কথা বলবে, কোন শব্দগুলো সে প্রয়োগ। আর আমরা দেখছি স্কুলের প্রধান শিক্ষিকাকে কিংবা শিক্ষককে পর্যন্ত ছাত্ররা অপদস্থ করছে। আজকে আরেকটু অন্যভাবে যে আরো যে মূল্যবোধের অবক্ষয়গুলো যে আমি বললাম, পারিবারিক মূল্যবোধ, ধর্মীয় মূল্যবোধ, পৃথিবীর সমস্ত ধর্মের ভালো কথা বলা আছে, পৃথিবীর সব ধর্মে বলা আছে মানুষকে সম্মান করো, মানুষের সঙ্গে বড়দেরকে সম্মান করো, ছোটদেরকে স্নেহ করো, পৃথিবীর সব ধর্মে বলা আছে। তা আমরা যদি ধর্মীয় মূল্যবোধের সঙ্গে সম্পৃক্ত থাকি, তাহলে আমরা এই ব্যাপারগুলো শিখতে পারি। আমাদের সাংস্কৃতিক, আমাদের সামাজিক মূল্যবোধ, সমাজকে আমরা আসলে সমাজ থেকে দূরে সরে যাচ্ছি। সমাজে আমরা কি, আমরা যারা গ্রামে বড় হয়েছি, বা আমাদের সমাজ ব্যবস্থা যদি সঠিকভাবে থাকে, তাহলে সমাজে কি হয়, বড়দের প্রতি সম্মান প্রদর্শন করা, ছোটদেরকে স্নেহ করা, এবং এই যে সামাজিক রীতিনীতি গুলো, আচার আচরণ গুলো, এখান থেকে কিন্তু একটা বাচ্চা অনেক কিছু শেখে। সাংস্কৃতিক মনুষ্যত্ব অনেক বিশাল ব্যাপার, সাংস্কৃতিক মনোবল। কেন এই অবক্ষয়গুলো হবে না? দেখেন, আজকে আক্রমণের ভাষা, আমরা যারা স্লোগান দিচ্ছে, কিন্তু তাদেরকে আমরা দৌড় দিচ্ছি, বা তাদেরকে আমরা দোষারোপ করছি যে তারা এরকম খারাপ ভাষায় আক্রমণ করছে। আপনি বিগত দিনের সংসদে দেখেন, আমাদের মাননীয় সংসদ সদস্য, যাদেরকে আমরা ভোট দিয়ে সংসদে পাঠাচ্ছি, জনপ্রতিনিধি, অনেকেই আমার চেয়ে অনেক দিব্য এবং আরো ভালো খবর রাখেন, সংসদে কি ভাষায় প্রতিপক্ষকে আক্রমণ করা হয়েছে। এটি কি সংসদীয় ভাষা? এটি কি সংসদে কি একজন প্রতিপক্ষকে বা ভিন্ন মতের মানুষকে এভাবে আক্রমণ করা যায়? যদি সংসদে দাঁড়িয়ে একজন দায়িত্বশীল ব্যক্তি, দায়িত্বশীল মন্ত্রী বা দায়িত্বপ্রাপ্ত একজন মানুষ যদি তার প্রতিপক্ষকে এভাবে নোংরা ভাষায় আক্রমণ করে, তাহলে তাদের যারা কর্মী, তাদের যারা সমর্থক, তারা দেখছে যে আমার নেতা সংসদে দাঁড়িয়ে প্রতিপক্ষকে এভাবে চরিত্র হনন করছে, এভাবে আক্রমণ করছে, এটি বোধহয় আমাদের ভাষা পাওয়া উচিত, এটি বোধহয় আমাদের সংস্কৃতি, তারা সেভাবেই শিখবে। এমনকি আমরা টেলিভিশনের টক শোতেও দেখেছি রাজনৈতিক নেতৃবৃন্দকে একে অপরকে কিভাবে আক্রমণ করতে, কিন্তু তারা শিখবে, শেখার জায়গাগুলো কিন্তু আসলে নষ্ট হয়ে যাচ্ছে। আপনার দায়িত্বশীল মন্ত্রী শিক্ষিত, অনেক উচ্চ শিক্ষিত, অথচ প্রতিপক্ষকে নোংরা ভাষা আক্রমণ করছে। তাকে আপনি ব্যক্তিগতভাবে জিজ্ঞাসা করেন যে আপনি একজন শিক্ষিত মানুষ, আপনি একজন জ্ঞানী মানুষ, আপনি কেন প্রতিপক্ষকে এভাবে আক্রমণ করেন? আপনি খুব কাছের থেকে তাকে জিজ্ঞাসা করেন, তার বক্তব্য হবে, নির্দেশনা থাকে যে প্রতিপক্ষকে আপনার আক্রমণ করতেই হবে, কারণ হাইকমান্ড থেকে চায় যে আপনারা প্রতিপক্ষকে ঘায়াল করুন, প্রতিপক্ষকে আক্রমণ করুন। যখন একজন মন্ত্রী, একজন এমপি বা দায়িত্বশীল নেতা যখন এই ভাষা আক্রমণ করে, তখন রাস্তায় দাঁড়িয়ে যারা স্লোগান দেয়, রাস্তায় দাঁড়িয়ে যারা মিছিল করে, তারাও তখন তাদের কি অনুসরণ করতে চেষ্টা করে। যে বিগত 1-1.5 দশক ধরেই এগুলো আরো বেশি শুরু হয়েছে। প্রতিবাদ করবার জন্য কেন খারাপ ভাষা ব্যবহার করতে হবে? প্রতিবাদ করবার জন্য কেন গালি ব্যবহার করতে হবে? প্রতিবাদের তো অনেক মাধ্যম আছে, প্রতিবাদের অনেক ভাষা আছে, কথা ছাড়াও প্রতিবাদ করা যায়। সেই রবি সরকারের কথা যদি বলি, অনেক কথা যায় যে বলা, কোনো কথা না বলে, কথা না বলেও প্রতিবাদ করা। জি, ধন্যবাদ। প্রতিবাদের ভাষা অনেক আছে। ধন্যবাদ। যেন আব্দুল লুৎফ স্যার, রাজনীতিতে অশালীনতার দায় কার বেশি, নেতা কর্মী নাকি জনগণ যারা তালি দেয়? শুনবো আপনার কাছে, তবে ছোট্ট একটি বিরতির পর। দর্শক, কেমন বাংলাদেশ চাই অনুষ্ঠানে একটি মাত্র বিরতি থাকে, সময় হচ্ছে সেই বিরতি নেওয়ার। ফিরে আসছে অল্প সময়ের মধ্যেই, সাথেই থাকুন। দূষিত পানির অপর নাম বরণ, তাই পানিকে সংরক্ষণ করুন সূর্যের অতিবেগুনি রশ্মি ও ক্ষতিকর ব্যাকটেরিয়ার হাত থেকে। 3টি আলাদা স্তর বিশিষ্ট ফুডকেট প্লাস্টিকে তৈরি এন মোহাম্মদ ওয়াটার ট্যাঙ্ক, যা পানিকে রাখে শতভাগ বিশুদ্ধ। এন মোহাম্মদ ওয়াটার ট্যাঙ্ক, বিশুদ্ধ পানির ব্যাগ।
দর্শক বিরতির পর আপনার স্বাগত কেমন বাংলাদেশ চাই অনুষ্ঠানে, সঙ্গে আছে আমি সৈয়দ আশিক রহমান। আজ আমাদের আলোচনার বিষয় নৈতিকতা, মূল্যবোধ ও শিষ্টাচারের বাংলাদেশ চাই। সম্প্রচার হচ্ছে এন মোহাম্মদের সৌজন্যে। আমরা ফিরছি আমাদের আলোচনায়। জনাব আব্দুল নূর তুষার, বিরতির আগে যে প্রশ্নটি আপনার কাছে ছিল, রাজনীতিতে অশালীনতার দায় কার বেশি, নেতার, কর্মীর নাকি জনগণের যারা তালি দেয়? আমরা কি যুক্তির জায়গা ছেড়ে আবেগ, রাগ ও জনপ্রিয়তার হাতে নিজেদের সমর্পণ করেছি, নাকি সমস্যা আরো গভীরে? গালি তো আমাদের ভাষায় ছিল, কিন্তু এই গালির ব্যবহার এইরকম সার্বজনীন ছিল না। গালি ব্যবহৃত হতো নির্দিষ্ট স্থানে অথবা নির্দিষ্ট কিছু ব্যক্তির মুখে, এবং আমরা ধরে নিতাম যে এরা ভাষা জানে না, বোঝে না, কিংবা শেখে নাই বলে গালি দেয়। যেমন ধরেন, আমি যখন ঢাকা মেডিকেল কলেজে পড়েছি, আমি আমাদের যারা ডোম মেথড, তাদের মুখে আমরা গালি শুনেছি। তারা গালি দেয়, তারা এমন একটা পরিবেশে থাকে, অনেক সময় মদ্যপান করে, অনেক সময় মানসিকভাবে ঠিক থাকে না, গালিগালাজ করে। আমি দেখেছি বস্তিবাসীর একটা অংশের মধ্যে গালিগালাজ ছিল, তারা দিত, নিজেদের মধ্যে ঝগড়াঝাটি করলে তারা গালিগালাজ করত। এরকম মেকানিক গ্যারেজে আমি দেখেছি যে যে কাজ শিখতে গিয়েছে, কাজ না পারলে একটা গালি দিচ্ছে, এরকম গালি ছিল। কিন্তু এই যে সব জায়গাতে সর্বভাবে সুধী সমাজে গালিকে ইন্ট্রোডিউস করা বা গালির প্রবেশাধিকার দিয়ে দেওয়া, এইটা করেছেন কিছু জ্ঞানপাপী শিক্ষিত লোক। তারা এই বিষয়গুলিকে উৎসাহ দিয়েছেন। আমি আপনাদেরকে মনে করিয়ে দেই, সোশ্যাল মিডিয়া যখন বিস্তৃত হতে শুরু করলো, তখন বিগত সরকারি দল একটি অসমর্থিত গ্রুপ তৈরি করলো, যে গ্রুপের নাম সিপি গ্যাং। হ্যাঁ, এবং সেই সময়ে সিপি গ্যাং সর্বোচ্চ পরিমাণ গালিগালাজ আমাকে দিয়েছে 13-14 সালে, এবং জঘন্য ভাষায় গালিগালাজ করতো। এবং আমি জানতাম কারা গালি দেয়, তাদের কাউকে কাউকে আমি ব্যক্তিগতভাবে চিনতাম। এই গালিবাজদেরকে উৎসাহ দেওয়া বা তাদেরকে লেলিয়ে দেওয়ার পিছনে একদল রাজনৈতিক ছেলেমেয়ে ছিল, এবং আমার কিছু পরিচিত বন্ধু বেশি শত্রু ছিল, যারা দিনের বেলা আমার সঙ্গে চা কফি খায়, কিন্তু রাত্রেবেলা গিয়ে বলে যে গালিগালাজ করো। এবং এই সিপি গ্যাংয়ের সঙ্গে একটা কেল্লা গ্রুপ তৈরি হয়েছিল, তারাও একইভাবে গালি দিত। তারা বলতো তারা ধর্ম সমর্থিত দল করে, কিন্তু যত ধরনের জঘন্য গালিগালাজ যেটা ইসলাম সমর্থন করে না, তারা সেগুলি দিত। এবং সেগুলি করার জন্য তারা নতুন পরিচয় তৈরি করত, ফেক আইডি, ফেক নাম, ফেক ছবি দিয়ে, এবং সেইখান থেকে তারা গালিগালাজ করত। এই পৃষ্ঠপোষকতা দেওয়ার যে ব্যাপারটি, এটি যখন শুরু হলো, তখন আমাদের মতো কিছু লোক এটার বিরোধিতা করার কারণে আমরা শত্রু হয়ে গেলাম। এমনকি যৌক্তিক কথা বললেও তারা গালি দিয়ে চুপ করিয়ে দেওয়ার চেষ্টা করতো। আমার বন্ধু বান্ধবরা আমাকে তখন পরামর্শ দিতেন, তুমি কথা বলো কেন? আমি দেখলাম যে গালির উদ্দেশ্যই হচ্ছে যে যৌক্তিক কথা বলে তাকে চুপ করিয়ে দেওয়া। ফলে ওই চুপ করে গেলেই কিন্তু গালি যারা দেয় তারা জিতে গেল। ফলে দেখা গেল যে গালি অনেক লোক খেয়ে চলে যাচ্ছে, কিন্তু দু একজন তারা গালি সহ্য করেও কথা বলে। তখন তাদেরকে তারা বলতে শুরু করলো, উনি বেহায়া, উনি বেশরম, উনি গালি খায়, তবু উনি কথা বলে কেন? এইভাবে গালিকে প্রাতিষ্ঠানিক পৃষ্ঠপোষকতা দেওয়া হয়েছে। আপনারা ভুলে যান নাই নিশ্চয়ই, সিপি গ্যাং পরে আইটি ফার্ম তৈরি করে সরকারের আইটি বিষয়ক যে প্রজেক্ট, সেইখান থেকে কয়েক লক্ষ টাকা অনুদান পর্যন্ত হাসিল করেছিল। আমি একজন সিপি গ্যাংয়ের ডাক্তারকে চিনতাম, যে তার বিবাহের আগে সে আমার কাছে একটা চিঠি দিল যে আপনাকে অনেক গালি দিয়েছে, আমার শ্বশুর বাড়িতে বলবেন না, আমার শ্বশুর শাশুড়ি জানলে অত্যন্ত দুঃখ পাবেন। এবং সে বলে দিল, মানে বিবেকের তাড়নায়, কারা কারা আমাকে গালি দেওয়ার জন্য তাকে বলেছিল। আমি এমনকি আমেরিকাতে থাকেন এমন শিক্ষিত ব্যক্তি, তাদেরকেও গালিগালাজ করতে শুনেছি। ফলে এই যে গালিকে সিভিলাইজড করে ফেলা বা গালিকে নর্মালাইজ করে ফেলা, অরেঞ্জ ইজ দ্য নিউ ব্ল্যাকের মধ্যে মতো আর কি, গালি ইজ দ্য নিউ ল্যাঙ্গুয়েজ বানিয়ে ফেলা, এই অ্যাবিউজকে নতুন ভাষায় পরিণত করার পেছনে যারা কাজ করেছেন, দুঃখজনকভাবে তারা অনেক শিক্ষিত মানুষ। তারা ইউটিউবে এসে শেখ হাসিনাকে গালি দেওয়া কিংবা অন্যান্যদেরকে গালি দেওয়ার নাম করে যে ধরনের গালিগালাজ একে অন্যকে দিতে শুরু করেছেন, সেটা ঠিক নয়। পরে আমরা দেখলাম যে তারা শুধু কোনো একটি নির্দিষ্ট পক্ষকে গালি দেন সেটা না, তাদের বিপক্ষে কেউ গেলে তাদেরকেও গালি দিতে শুরু করেন। এমনকি মানুষের শ্রদ্ধার শব্দগুলোকেও তারা গালির মতো করে ব্যবহার করেন। ফলে এইরকম একটা পরিবেশ তৈরি করা হয়েছে, যেখানে গালি দেওয়াটাই একটা যেন ক্রেডিটের ব্যাপার, এবং কে কত গালি দিতে পারছে। আমাকে একজন খুব গর্বের সঙ্গে বলল, গালি নিয়ে তার যত কাজ আছে, এইরকম কাজ বাংলাদেশে আর কারো নাই। এখন আপনি গালি নিয়ে যত কাজ আছে, এটা যদি আপনি এসে বলেন এবং বলেন যে স্ল্যাং, আরবান স্ল্যাং এইসব দিয়ে, তাহলে এটা ভুল হবে। আমরা কিন্তু এই যে একটু আগে আপনি একটা শব্দ ব্যবহার করছিলেন, জেনজি, এই জেনজি এবং এই যে পুরো টার্মিনোলজিটা, এটা কিন্তু ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের, বিশেষ করে আমেরিকানদের টার্মিনোলজি। আমেরিকানরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে খালি বাচ্চা পয়দা করতো, এই জন্য তারা বেবি বুমার, তারপরে একটা একটা করে তারা নাম দিয়েছে। 2000 সালে মিলেনিয়াল। এদের সঙ্গে তো আমাদের সমাজ সেইভাবে আগায় নাই। আমরা কি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে বাচ্চা পয়দা করতে শুরু করেছিলাম বেশি বেশি? আমরা বেবি বুমার।
আর আরো একটা মজার ব্যাপার দেখবেন, জেনারেশনগুলিকে এমনভাবে ব্যাখ্যা করা হয়েছে, সবগুলি কিন্তু 30-এর নিচের জেনারেশন হিসেবে ব্যাখ্যা করা হয় নাই। কাউকে বলা হচ্ছে জেনজি যারা 30-এর নিচে, আর যারা বেবি বুমার তারা কি 30 বছরের আগে সব বাচ্চা কাচ্চা পয়দা করে ফেলেছিল বিদেশে? মোটেও না। ফুল জেনারেশনকে এই নামটা দেওয়া হয় আসলে। কিন্তু একদল লোক বলছেন না, 30-এর নিচে যারা অত সালে জন্মেছে আমরা জেনজি। আর জেনজি হওয়া মানে হচ্ছে আপনার ব্যবহার সেরকম হইতে হবে। আপনি গালি দিয়ে জেনজি হবেন এটা কে বলেছে আপনাকে? কিংবা গালি দিয়ে আপনি মিলেনিয়াল হবেন এটা আপনাকে কে বলেছে? মিলেনিয়ালদের ভালো বৈশিষ্ট্য নাই, সেই বৈশিষ্ট্যগুলো কেউ উচ্চারণ করে না, গালি দিয়ে খুব গর্বের সাথে বলে আমি তো অমুক, আমি তো তমুক জেনারেশন। এখন আপনি কি ধারণা করেন যে একদল ভেড়া তারা যে হেঁটে সবাই একদিকে যায়, প্রশ্ন করে না কোন দিকে যাচ্ছে? বাংলা ভাষা একটা সুন্দর প্রবাদ আছে, গড্ডলিকা প্রবাহ। গড্ডল মানে ভেড়া, গাড়ল, গাড়ল শব্দটার অর্থ হচ্ছে ভেড়া। হ্যাঁ, তো গাড়ল একটা গালি কিন্তু। হ্যাঁ, গাড়ল বললে লোকে রেগে যায়, ভেড়া বললে আবার লোকে ভাবে না উনি খুবই নম্র ভদ্র, উনি ভেড়া, উনি ভেড়ার মতো মানে নম্র। কিন্তু ভেড়া কিন্তু নম্র না, ভেড়া গুতাগুতি করে, আপনি জানেন কিনা, মাথা দিয়ে গুতাগুতি করে। এই যে মজার ব্যাপার হচ্ছে আমাদের এই সমাজ যে ভেড়ার সমাজে পরিণত হচ্ছে, একদল লোক কোথাও গেলে পেছন পেছন সবাই রওনা দেয়, এটাকে ওরা নাম দিয়েছে ট্রেন্ডি। আরে ট্রেন্ডি হওয়া মানে ভেড়া হওয়া, গড্ডলিকা প্রবাহ, গড্ডলের মতো এক ভেড়ার পিছনে সমস্ত ভেড়া যায়, প্রশ্ন করে না কোন দিকে যাচ্ছে। এবং আপনি দেখবেন যে হাঁসও এরকম করে, এক হাঁসের পেছনে সব হাঁস রওনা দেয়, দু একটা হাঁস উল্টা দিকে যায়। এই যে সকলের সঙ্গে হাঁস হয়ে যাওয়া কিংবা ভেড়া হয়ে যাওয়া, এটা কোনো জেনারেশনের কৃতিত্বের ব্যাপার না, বরং এটা একটা জেনারেশনের অধঃপতনের ব্যাপার। সেই জেনারেশন শ্রেষ্ঠ জেনারেশন, যেই জেনারেশন প্রশ্ন করতে পারে, যে জেনারেশন সত্যিকার অর্থে পরিবর্তন আনতে পারে, যে জেনারেশন অধিকতর শক্তিশালী একটি প্রতিপক্ষের বিরুদ্ধে তার নৈতিকতা এবং তার আদর্শ এবং তার শিক্ষা এবং তার সংস্কৃতি দিয়ে প্রতিবাদ করতে পারে। আপনি যদি দেখেন 47 সালে যখন ব্রিটিশরা বাংলাদেশ, পাকিস্তান এবং ভারত ছেড়ে চলে গেল, তারপরে কি হলো? তারপরে এই আন্দোলন, আমাদের রাজনৈতিক আন্দোলন মূলত একটি সাংস্কৃতিক আন্দোলন ছিল। আমাদের ভাষা, আমাদের সংস্কৃতি, আমাদের কবি, আমাদের কবিতা, আমরা সেই বিষয়গুলিকে রক্ষা করার জন্য আমরা পথে নেমেছিলাম। এই বাংলাদেশে একটা সাহিত্য আন্দোলন হয়েছিল, যার মধ্যে দিয়ে প্রচুর কবি সাহিত্যিক তৈরি হয়েছিল। এবং এই সাংস্কৃতিক চেতনা, ভাষার চেতনা, এই সব কিছু আমাদেরকে একটি জাতিসত্তা হিসেবে একত্রিত করেছিল। এখন সেইটা নিয়ে রাজনৈতিক তর্ক থাকতে পারে, কিন্তু এই আন্দোলনের মধ্যে যে একটা সৌন্দর্য ছিল, সেই সৌন্দর্যকে তো উপেক্ষা করার মতো কোনো উপায় নাই। মানুষ কবিতা লিখছে, গান লিখছে, মানুষ ছবি বানাচ্ছে, জীবন থেকে নেয়ার মতো চমৎকার ছবি বানাচ্ছে, প্রতিবাদ করছে। সেই ছবির মধ্যে যে গান ব্যবহৃত হচ্ছে, সেই গান পরে জাতীয় সঙ্গীতে পরিণত হচ্ছে। নজরুল যে কবিতার মধ্যে, তার লেখার মধ্যে বাংলাদেশ শব্দটি উচ্চারণ করেছিলেন, সেই শব্দটি একটি দেশের নামে পরিণত হচ্ছে। এই যে চমৎকার যে ইতিহাস আমরা লিখতে পারি, আজকের ইতিহাস কি হবে? একজন লোক খুব গর্বের সঙ্গে, নীলুফার মনি একটু আগে বলছিলেন, আমি 90 সালে আন্দোলন করেছি। আজকে থেকে 30 বছর পরে কিংবা 40 বছর পরে একজন লোক দাঁড়িয়ে বলবে আমি শাহবাগের মোড়ে দাঁড়িয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করেছি, আমার কৃতিত্ব, আমি অনেক জঘন্য ভাষায় গালি দিতে পেরেছিলাম। এইটা কি আমাদের ইতিহাস হবে? নাকি আমাদের গ্রাফিটিগুলি আমাদের ইতিহাস হবে, যেখানে লেখা হয়েছিল এই বাংলায় কেন বৈষম্য থাকবে না, যেখানে লেখা হয়েছিল যে নাটক যেন কম করা হয়, যেখানে লেখা হয়েছিল আমরা ঐক্যবদ্ধ হয়েছি আসলে কেন, আমরা রাষ্ট্রকে নির্মাণ করতে চাই, এইভাবে লেখাগুলি লেখা হয়েছিল। রাষ্ট্র নির্মাণ কি গালিগালাজ করে হবে? এই যে চমৎকার সংবিধান সংস্কার হচ্ছে, গালি যদি এতই ভালো হয়, সংবিধান সংস্কারের মধ্যে 2-4টা গালি ঢুকিয়ে দিচ্ছেন না কেন এই সরকার কিংবা এই সংবিধান কমিশন? কিন্তু গালিবাজদেরকে ওইখানে ডেকে তারা আলাপ করছেন, যে কথাটি একটু আগে আমার আরেক ভাই বলেছেন। এবং তারা কি করছেন? এই গালির মধ্যে দিয়ে আমাদের শ্রদ্ধেয় প্রতিষ্ঠানগুলিকেও এক ধরনের প্রশ্নবিদ্ধ করছেন। যেমন মিলিটারি একাডেমি, আমি যখন ছোটবেলায় ট্রেনে করে যেতাম, ভাটিয়ারিতে আসলে পাহাড়টা দেখা যেত এবং সেখানে লেখা ছিল চির উন্নত মমশির। ওই একটা লেখা দিয়ে আমি বুঝতাম যে আমাদের মাথা নত হবে না। ওই একটা লেখা দিয়ে আমি বুঝতাম যে জীবন মৃত্যুর চাইতে কম শ্রেয় যদি ডিসঅনারের মধ্যে, পরাজয়ের মধ্যে মৃত্যুবরণ করতে হয়, তার চাইতে মৃত্যু শ্রেয় যদি পরাজয় স্বীকার করতে হয়। এই যে চির উন্নত মমশির, এটা কি? এটা একটা কবিতার লাইন। এবং এই কবিতা নজরুল লিখেছেন। যখন লিখেছেন নজরুল জানতেন না যে আমাদের মিলিটারি একাডেমিতে এই পাহাড়ের উপরে লেখা থাকবে চির উন্নত মমশির। আজকে কোন শির উন্নত হবে? যে শির তার বাপকে গালি দেয়, মাকে গালি দেয়, যে শির একটা অপরিচিত লোককে গালি দিয়ে তার বুদ্ধিমেধা প্রমাণ করার চেষ্টা করে। আমি অসংখ্য ছেলে মেয়েকে দেখি, তারা ইন্টারনেটে আসেন, ইন্টারনেটে যার সম্পর্কে জানেন না, চেনেন না, যার সঙ্গে জীবনে কথা বলেন নাই, তাকে উদ্দেশ্য করে গালিগালাজের বন্যা বইয়ে দিচ্ছেন এবং তাদের বাবা মা কি সেটা দেখেন না? তারা কি জানেন না তাদের ছেলে? ধন্যবাদ আপনাকে জনাব রেজাউল করিম। রাজনীতিতে পেশাদারিত্ব এবং নৈতিকতার ভারসাম্য নষ্ট হলো কিভাবে? রাজনীতিতে মতাদর্শের চেয়ে ক্ষমতাই কি মুখ্য হয়ে উঠেছে? এটা কেন হবে না? আমি ছোট্ট একটা প্র্যাকটিক্যাল ঘটনা দিয়ে বলি। আমার কিছু বিষয় নিয়ে মাঝখানে আমি একটু নীরব হয়ে গেলাম, যে আমার মাঝখানে আমার শখ হলো যে রাজনীতিতে সম্পৃক্ত হব। হঠাৎ যখন নীরব হয়ে গেলাম তখন কিছু ব্যক্তি, আমি একজন নামই বলি, একদিন নাকি ভট্টাচার্য ওনার সাথে কথা হচ্ছিল, উনি যখন আমাকে নিয়ে
ভিডিও করলেন, পরে সামহাও যাক উনি সেটা বুঝতে পেরেছেন যে কিছু বিষয়ে ওনাকে ভুল বোঝানো হয়েছিল। তো তখন উনি আমাকে বলছিলেন কিছু কথা যে আপনি রাজনীতি করতে পারবেন না। তো আমি জিজ্ঞেস করছিলাম কেন? তো উনি যেটা আমাকে অনেকগুলো বিষয় উল্লেখ করছে, তার মধ্যে একটা কথা যখন বললো যে রাজনীতি করতে গেলে আপনাকে অনেক গালি, অনেক কিছু সহ্য করার মন মানসিকতা থাকতে হবে। এটা অন অফ দ্য ছিল যে অনেক কথা অনেকে বলবে, সমালোচনা করবে, অনেক আজে বাজে কথা বলবে, এটা আপনাকে নিতে জানতে হবে। আমার এখানে সবচেয়ে দুঃখটা হচ্ছে এখানেই যে আমি রাজনীতি করতে গেলে যত ঝড় ঝঞ্ঝা হবে, সেই আপনার মাওলানা ভাসানী বলেন, শের বাংলাকে ফজলুল হক বলেন, বা শেখ মুজিবুর রহমান যিনি যখন তরুণ নেতা ছিলেন, সেই সময় রাজনৈতিক নেতারা অনেক জীবনের ঝুঁকি ছিল, অনেক চ্যালেঞ্জ, অনেক কিছু তারা গ্রহণ করেছিলেন। আর আজকে এখনকার সময় একজন ভদ্রলোক রাজনীতিতে আসতে পারবেন না, কারণ কি তিনি গালি সহ্য করতে পারবেন না, তিনি আজে বাজে কথা সহ্য করতে পারবেন না। তিনি যদি কোনো একটা মতের বিরুদ্ধে মন্তব্য দেন, তাকে নিয়ে গবেষণা শুরু হয়ে যাবে, কোথায় কি কি দোষ আছে গত 20 বছরে, কখন কোন কার সাথে কোনো নারীর সাথে কথা বলছেন কিনা, ও তিনি কোনো অফিসে কোনো মিটিং করছেন কিনা। আমরা দুনিয়াতে যে মানুষ আসি, আমরা প্রত্যেকেরই কিন্তু কম বেশি দোষ ত্রুটি আছে, আমরা কেউ দোষ ত্রুটি ঊর্ধ্বে না। এখন কোনো একটা মানুষকে যদি আপনি পারপাসফুলি তাকে টার্গেট করে নেন যে ওনাকে যেহেতু উনি ওই জায়গায় এই মন্তব্যটা করেছেন, তো তাকে এখন আমাদের সাইজ করতে হবে, একদম সাধারণ ভাষায় বললাম। কীভাবে সাইজ হবে তাকে নিয়ে গবেষণা করা হবে, তার তথ্যপত্র সংগ্রহ করা হবে, তার যত গোপন বিষয় আছে সব বের করা হবে, এবং তারপর সেটা প্রকাশ করা হবে। এই যে একটা কালচার। এবং আপনি খেয়াল করে দেখবেন যে আমি মনে করি বাংলাদেশে যে জাতীয়তাবাদী দল বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান বা জামাত ইসলামের আমির যিনি ডক্টর শফিকুর রহমান সহ অনেক বড় বড় নেতা যারা আছেন, তাদের কোন নেতা আছেন আপনি খেয়াল করে দেখেন যে এই পর্যন্ত এমন একটা অ্যাকশন নিয়েছেন এই ধরনের আচরণগত বা গালিগত বা এই যে সোশ্যাল মিডিয়াতে বিরোধী পক্ষকে নিয়ে বাজে মন্তব্য করা, এগুলো নিয়ে কোনো একটা অ্যাকশন নিয়েছেন? একজন দেখাতে পারবেন? এই ধরনের দৃষ্টান্ত স্থাপনে, যে সেনাবাহিনীতে আপনার অনেক ক্ষেত্রে অনেক সাজা কঠোর দেওয়া হয় কেন? দৃষ্টান্ত স্থাপন করার জন্য। আপনি যদি দৃষ্টান্ত স্থাপন না করেন তাহলে তো কোনো কিছু এস্টাবলিশড হবে না। তো আমাদের দেশে কোনো দল কিন্তু এটা করে না। একটা দুর্নীতি হলে তারা বহিষ্কার করছে, বাট এটাই যথেষ্ট না। আপনাকে অনেক ক্ষেত্রে আছে নীতি নৈতিকতার প্রশ্নে, আচার আচরণের ক্ষেত্রে, শিষ্টাচার, মূল্যবোধের ক্ষেত্রেও অনেক জায়গায় আছে। আমি দেখছি বিএনপির অনেক সিনিয়র নেতাদেরকে ঠেলে অনেকে একটু সুঠামদেহী কিছু জুনিয়র নেতা তারা যায় সামনে, যে হয়তো ম্যাডাম খালেদা জিয়া হোক বা মহাসচিব হোক ছবি তুলতে চায়। একবার চিন্তা করছে না যে একজন নেতা গত 40 বছর ধরে রাজনীতি করেন, তারও তো একটা শখ আছে একটা ভালো একটা গুরুত্বপূর্ণ জায়গায় তার পাশে ছবি তোলার। তো আমার শরীর শক্তি আছে, এখন আমি যদি ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের সাথে ধাক্কাধাক্কি করি, মঈন খানের সাথে ধাক্কাধাক্কি করি, তারা তো আমার সাথে পারবে না। বাট আমাকে তো এটা বুঝতে হবে যে এই ধরনের মূল্যবোধ আমার থাকা উচিত। এইসব কারণে রাজনীতিতে কোনো ভদ্রলোক এখন প্রবেশ করতে চাইবে না। কারণ যদি শর্তটা হয়ে যায় এরকম যে আপনার গায়ের চামড়া গন্ডারের চামড়া হতে হবে, আপনার গায়ে আপনি অনেক সহ্য করতে হবে, যা কিছু বলুক, গালিগালাজ করুক, আপনাকে মেনে নিতে হবে। এখন এখানে একটা প্রশ্ন আসতে পারে যে আপনি মিডিয়ার স্বাধীনতার কথা বলবেন। আপনি বাংলাদেশে ফেসবুক আসছে আপনার 8 সাল থেকে বাংলাদেশে মানুষ, মানে আই এম অন অফ দ্য, মানে একদম প্রথম দিকে আমার মনে আছে আমি যখন ফেসবুকে অ্যাকাউন্ট ওপেন করি 2008 সালের দিকে, তখন আপনার আমি কোনো বাঙালি মানুষকে খুব একটা পাইনি। ওই বিভিন্ন বিদেশে আমার বন্ধু বান্ধব যারা বিদেশে ছিল আমেরিকায়, এদেরকে তখন ফ্রেন্ড লিস্ট ছিল। তো আমরা এই সোশ্যাল মিডিয়া বাংলাদেশেরও বহু আগে কিন্তু আপনার ইউরোপ আমেরিকাতে সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ হয়েছে। তো বিশ্বের এত কান্ট্রি তাদের দেশেও আপনার মিডিয়ার স্বাধীনতা আছে, তাহলে বাংলাদেশে কেন নোংরামি হচ্ছে? কারণ একটাই, কারণ হচ্ছে আমাদের দেশে কোনো কিছু চেক করার জন্য কোনো প্যারামিটার কোনো কিছু নেই। আপনি বাংলাদেশ শিক্ষা প্রতিষ্ঠান, আপনি অস্ট্রেলিয়াতে ছাত্ররা কিন্তু আপনার একটা বয়স এজ লাইন দেওয়া আছে যে এই এজের বাইরে সে ফেসবুক ব্যবহার করতে পারবে। আমাদের দেশে আছে বলে ইউটিউব বলেন, ফেসবুক বলেন, যত কিছু আছে, কোনো কিছুর কোনো আপনার কোনো সীমা দেওয়া নাই। যে যা খুশি তাই লিখতে পারে, তাই বলতে পারে, তাই করতে পারে। এবং আপনি এই যে একটা কথা কেউ একজন বলছিল যে থামিয়ে দেওয়ার প্রবণতা, আপনাকে তুষার ভাই বলছে কথাটা, যে আপনাকে এত গালি গালাজ এত বকাঝকা করা হবে, করার পরে আবার যখন আপনি তারপরে যখন কথা বলবেন তখন আবার আপনাকে বলবে এ লজ্জা শরম নেই, এত কথা লেখা হইলে এত করা হলো তাও কথা বলছে। তার মানে কি তাদের উদ্দেশ্য হচ্ছে মানুষকে থামানো। তার মানে সে নিজেও জানে গালিটা সত্য না, সে যে গালিটা দিচ্ছে এটা থামানোর উদ্দেশ্যে। তাহলে এই যে উদ্দেশ্য প্রণোদিত হয়ে তারাই কাজ করছে, এই ব্যক্তিদের বিরুদ্ধে অ্যাকশন কেন নেওয়া হয়নি? এগুলো দৃষ্টান্তমূলক অ্যাকশন নেওয়া উচিত। তারপর আরেকটা বিষয় হচ্ছে যে ভাইরাল হওয়ার নেশা বাংলাদেশে, এটা মারাত্মক একটা ব্যাধিতে রূপান্তরিত হয়েছে। আপনি দেখবেন যে কোনো ক্ষেত্রে নেগেটিভ জিনিসগুলো, যেমন একটা মানুষের চাঞ্চল্যকর যখন হত্যা হয়, এটা মিডিয়া কাভারেজ অনেক বেশি পায়, এটা কিন্তু নেগেটিভ জিনিস।
বাট আপনি কোনো খুব সুন্দর একটা কাজ করলেন, একটা শিক্ষামূলক নীতি নৈতিকতার ব্যাপারে একটা ক্লাস হলো, ভালো করে একটা প্রোগ্রাম হলো, যেটা সমাজের মিডিয়াতে দেখানো উচিত, যে তথ্যপত্র গবেষণার ফল এখানে উল্লেখ করা উচিত। বা ধরেন মেডিকেলে অনেক বড় একটা রিসার্চ ওয়ার্ক এস্টাবলিশড হলো, মেডিকেলে খুব সুন্দর একটা ফল পেলো, যে এই যেটা মানুষকে আপনার অ্যাওয়ারনেসের জন্য প্রচার করা উচিত। দেখবেন কেউ দেখবে না, কেউ প্রচার করবে না। প্রচার করবে কোনটা? একটা চাঞ্চল্যকর হত্যা হলো, অমুক জায়গায় রেপ হলো, অমুক ব্যক্তি 5টা মার্ডার করলো, অমুক ব্যক্তি অমুককে অপমান করলো, অমুক জায়গায় কলার অমুকের উপর জুতা ধরে মারলো, বা আপনার স্যান্ডেল ছুঁড়ে মারলো। আপনি এই যে বিষয়গুলো প্রমোট করছি আমরা, এগুলো তো বন্ধ করা খুব জরুরি। যদি এটা না করা হয়, বাংলাদেশে এই যে একটা রেস তৈরি হচ্ছে, এই যে দৌড়াদৌড়ি চলতেছে, এটা কোনোদিন থামবে না। কিংবা যারা মাথায় বসে আছে তারা তো একদম চুপ করে দেখছে। মানে ওখানেও আমার প্রশ্ন আসে যে ওনারা কি এগুলো উৎসাহিত করছে, না এর পিছে কি অন্য কোনো কারণ আছে? যাই হোক, এই প্রশ্নটি পরবর্তীতে আপনার কাছে আমি নেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ আপনাকে। নীলুফার চৌধুরী মণি, ঢাকা বিশ্ববিদ্যালয় বা অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে যে ধরনের অশ্রাব্য স্লোগান শোনা যাচ্ছে, তা কি কেবল রাজনৈতিক প্রভাবের ফল, নাকি পুরো শিক্ষা ব্যবস্থার নৈতিক অবক্ষয়ের লক্ষণ? এটা আমি মনে করি পুরো শিক্ষা ব্যবস্থার নৈতিক অবক্ষয়ের একটা জায়গা। আমরা যে পড়তাম, আমাদের ওইখানে কিন্তু শিক্ষণীয় ছিল। কি করব, আমি আম কুড়াতে যাব, ফুল কুড়াতে যাব, ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যাব। আর এখন যে শিক্ষাটা দেওয়া হয়, সেইখানে বলা হয় আতা গাছে তুতা পাখি, ডালিম গাছে মৌ, এত ডাকি তবু কেন কও না কথা বউ। এই যে প্রথমেই তাকে শিখিয়ে দিল যে একটা ফেক, একটা অসত্য, এবং তাকে পরবর্তীতে বিয়ে করতে হবে। এই জায়গাটা একটা বাচ্চাকে ওখান থেকে শুরু করে শিক্ষার যে আমাদের সময় শিক্ষা, বাল্য শিক্ষা পড়েছি, এখনকার শিক্ষার মধ্যে যে শিক্ষাটা ঢুকে গেছে কোনোখানে। এর আগে সরকারকে নিয়ে অনেক সমালোচনা করেছি, শিক্ষার মধ্যে কিভাবে আলু ভর্তা করতে হয়, কিভাবে ডিম ভাজতে হয়, কিভাবে ঝগড়া মারামারি করতে হয়, এগুলা যেমন শিখাইছে। আমরা মনে করেছিলাম যে সরকার চেঞ্জে বোধহয় কিছুটা আমরা আমাদের মানটা উন্নত করবে, কিন্তু আমরা কিন্তু ওইখানে কিন্তু আবারও ধাক্কা খেয়েছি। এই যে ধাক্কাগুলো, এবং এইখানে এটার সঙ্গে রিলেটেড আমি আরেকটা কথা বলবো, রাজনীতিতে শিক্ষকরা জড়িত। এই যে যেমন শিক্ষককে, শিক্ষিকাকে অপমান করাও যেমন আমাদের ছেলে মেয়েদের ঠিক না, চরমভাবে অন্যায়। শিক্ষক তো বাবার মতো, মায়ের মতো, সেইখানে এটা চরমভাবে অন্যায়। কিন্তু এটাও তো ঠিক, আমরা যখন পড়েছি তখন থেকেই এটার ভিতরে মাত্র ঢুকেছিল। তখন আপনার বীজ বুনা হয়েছে আর এখন ফলবান বৃক্ষ। আপনি যদি আপেল গাছ মনে করে তেঁতুল গাছ লাগান, আর সেই তেঁতুলটা যদি এখন ফল দেওয়ার সময় হয়, তাহলে তো ঝুঁকা ঝুঁকা তেঁতুল হবে, এটাই স্বাভাবিক। আমরা যখন ইউনিভার্সিটিতে পড়েছি, আমাদের টিচাররাও কিন্তু অনেক সময় বোঝানোর চেষ্টা করেছে, আমি অমুকের সাথে যুদ্ধ করেছি, আমি অমুকের সাথে এইখানে গিয়েছি, পাখি শিকার করেছি, তার মতো চরিত্র, ফুলের মতো পবিত্র, ইত্যাদি ইত্যাদি। এইসব যতটুক না পড়িয়েছে তার চেয়ে বেশি অনেক গালগপ্প করেছে, এবং এখন সেটা চরমভাবে একদম ক্রনোলজিক্যালি এটা ভাইরালে রূপান্তর হয়েছে। এই যে শিক্ষকদের রাজনীতিতে জড়ানো, এইখানে ছাত্রদের যেটা, ওই যে বললেন আমেরিকার আমার ওই ভাইটা, ব্যবসায়ী ভাইটা, যে তার ছেলে মেয়ে 5 বছরের বাচ্চা, তাকে শেখায় যে এটা ঠিক না। ঠিক এই একই জায়গায় আমি বলতে চাই যে আমরা যেখানে শিক্ষা লাভ করি, সেইখানে কিন্তু চরম অন্যায়টাকে ন্যায় হিসেবে শেখানো হচ্ছে, এবং সেখানে তো রাজনীতি ঢুকে গেছে। সেখানেও প্রতিপক্ষকে, অন্য শিক্ষককে এবং আপনি আমাকে বলেন, এবং ছাত্রদের দিয়ে, মানে শিক্ষক তারা ছাত্রদের নিয়ে গ্রুপিং করছে আরেক শিক্ষককে ঘায়েল করার জন্য। সেটাই আমি আপনাকে একটা এক্সাম্পল দেই। ক্যান্সার পরিণত হয়েছে। আপনি কয়টা প্রিন্সিপাল পাবেন, কয়টা ভিসি পাবেন যে এনারা রাজনীতি করার জন্য পদবি পেয়েছে? তারা কিন্তু শুধুমাত্র প্রশাসনিক কাজে যে প্রমোশন পেয়েছে তা না, অনেকেই বছরের পর বছর, যুগের পর যুগ কাজ করে কিন্তু প্রমোশন হয় নাই। কিন্তু খুব তাড়াতাড়ি শর্টকাট মেথডে আপনার যারা রাজনীতির সাথে, অশ্লীল রাজনীতির সাথে জড়িত, এবং ছাত্রছাত্রীদেরকে যারা বাস্ট করে বিভিন্নভাবে, যে হ্যাঁ অমুকখানে এটা ভাঙচুর করে আসো, এটা করে আসো, এটা না করলে তো এটা হবে না, মানে বুঝায় এরকম, সেইটা একটা জায়গা। আরেকটা জায়গা হচ্ছে যে আমাদের প্যারেন্টসদের জায়গা। প্যারেন্টসদের অবশ্যই প্রতিবাদ করা উচিত যে তোমাকে আমি এত কষ্ট করে পয়সা দিয়ে পড়ালেখা করাচ্ছি, এত কষ্ট করে ইনকাম করে, তোমাকে কি অমুকরে গালি দেওয়ার জন্য, ওইখানে ভাঙচুর করার জন্য? এটা তো আনইথিক্যাল, এটা হতে পারে না, এটা তুমি করতে পারো না। এটা আমার মনে হয় এই জায়গাটাতেও অনুপস্থিত,
গেল। জি। রাজনীতির লিডাররা শর্টকাট মেথডে, আপনি দেখেন যারা রাজনীতি বহু বছর করেছে তারা কিছুই পায় নাই, তাদের কাছে সততাটা আছে, সততা দিয়ে কিছুই পায় নাই। অসৎ রাজনৈতিক মানে কর্মী হওয়ারও যোগ্যতা নাই যার, সে কিন্তু লিডারের উপর লিডার হচ্ছে। এটাকে কোন হিসেবে আমি লিডার বলবো জানি না, যে নেতা হলো শুধুমাত্র গালাগালিজ করে, মারামারি করে, সন্ত্রাসী কার্যক্রম করে, তাকেই কিন্তু স্টেপ বাই স্টেপ আমরা ডাবল প্রমোশন, ট্রিপল প্রমোশন পেতে দেখলাম। যখন একজন সন্তান, ধরেন টিনেজার, যার স্বপ্ন আমি কিভাবে আমি বড় কিছু হব, ভালো কিছু করব, মানুষ কিন্তু স্বপ্ন নিয়ে বেঁচে থাকে। যখন দেখে তার পাশের বাড়ির একজন লিডার, সে হঠাৎ করে বলা নাই কওয়া নাই একদম এত বড় হয়ে গেছে, পাশাপাশি অনেক দিন কাজ করছে, অনেক দেশি বিদেশি কোম্পানিতে কাজ করছে, তার কোনো মতো সংসার চলছে, তাকে কিন্তু কেউ মেনে নেয় না। আপনার নিশ্চয়ই মনে আছে বা আপনি বুঝবেন যে অনেকেই ডাকসুর নেতা হয়েছে, অনেক নেতা হয়েছে ছাত্র রাজনীতি থেকে। পরবর্তীতে তারা এত বেশি বাড়ি গাড়ি করেছে, এত বড় বড় বাড়ি গাড়ি করেছে, পাজেরো ছাড়া চলতে পারে নাই। তারপরের অনুজরা তারা কিন্তু ওই জায়গাটায় ইনফ্লুয়েন্স হয়েছে যে আমাকে ওইভাবে অমুক ভাইয়ের মতোই আমাকে একটা পাজেরো V6 কিনতে হবে, আমি কবে কিনবো। তার টার্গেটটাই যদি হয় ওই জায়গাটা, তাহলে সে যে কোনো সময়, যে কোনো জায়গায়, যে কোনো কাজ করতে দ্বিধা করবে না। কাউকে যদি মেরে আনতে বললে তাকে মার্ডার করে আনবে, কাউকে ধরে আনতে বললে তাকে মেরে আনবে, মা বাবা 14 গোষ্ঠীর গালি দিয়ে তাকে ধরে নিয়ে আসবে। কোন একজন নেতার আমি দেখেছিলাম, তার শিক্ষা কতটুকু ছিল আমি জানি না, সে মা বাবা তুলে গালি দেওয়া ছাড়া কিছুই করতে পারতো না। আমি মহানগরের কোনো নেতার কথা বলছি, অনেক আগের কথা। বাট আমি তখন নিজেকে এই প্রবোধ দিতাম যে আল্লাহ বাঁচাইছে যে আমি বিশ্ববিদ্যালয়ে পড়ি, আমাকে এই গালিগুলো শুনতে হয় না, তাহলে তো আমি জীবনেও রাজনীতি করতে পারবো না। তো এই যে এটা অবশ্য অন্য দলের, এই যে আমাদের অবস্থাটা এরকম, আমরা যে জায়গাটায় উপনীত হয়েছি, এই জায়গায় প্রত্যেকটা, আমি আজকের সন্তানকে আমি অবশ্যই সম্পূর্ণ গালি দিতে পারি না, দোষ দিতে পারি না এটা। এবং আরেকটা জায়গায় বলছি যে এটা প্রাতিষ্ঠানিকভাবে গালি শেখানো হচ্ছে। আমি একজন নারী, আমি আওয়ামী লীগের সময় কিন্তু আরো 15-20 বছর আগে, আমার বয়সটা আরো 15-20 বছর কম ছিল, সেইখানে আমি আওয়ামী লীগের কতটা ধুয়ে দিতাম এটা কিন্তু আপনি, আশিক ভাই, আপনি সহ যারা এখানে আছেন অনেকেই জানেন। সেইখানে কিন্তু শুদ্ধ ভাষায় বলতাম কথা, সেইখানে আমাকে কোনো সাইবার বুলিং এর শিকার হতে হয় নাই। কিন্তু আজকের এই জায়গায়, সেখানে প্রশ্ন, শুদ্ধ ভাষায় সুন্দরভাবে যদি সমালোচনা করা যায়, আলোচনা করা যায়, তাহলে সেটা কেন আপনি নোংরা ভাষায় কথা বলতে হবে? সেটাই প্রশ্নটা তো তখন সেখানে। আমি কিন্তু ধন্যবাদ সংসদে, আপনাকে জনাব সারোয়ার তুষার। গণমাধ্যম, সুশীল সমাজ এবং সাংস্কৃতিক সংগঠনগুলো কি এই অবক্ষয়ের বিরুদ্ধে যথেষ্ট সোচ্চার হতে পেরেছে, নাকি তারাও নীরব দর্শক হয়ে আছে? না, যথেষ্ট সোচ্চার হতে পারে নাই। বিশেষত মিডিয়ার, যেটা আমরা যে একটু আগে ভাইরাল একটা ব্যারামের কথা বললাম, এটার কিন্তু মিডিয়াও এটা দ্বারা আক্রান্ত। বা মিডিয়ার সবসময় টিআরপি দরকার, মিডিয়ার ভিউ দরকার, ফলে তারাও কিন্তু এগুলো অনেক সময় অ্যালাউ করে এবং ঝগড়া তৈরি করে দেওয়া দুইজন আলোচকের মধ্যে, এবং সেটা মজা দেখতে থাকা, এগুলো কিন্তু মিডিয়ার মধ্যে আছে। ফলে মিডিয়াও এই প্রবণতা থেকে বাইরে নেয় এবং এটা আমাদের সার্বিক যে কালচার সেটার মধ্যেই আছে। এখন অন্য একটা প্রসঙ্গে আমি একটু জিনিস বলবো, সেটা হলো যে একটা তো বড়দেরকে শ্রদ্ধা করা, এটা যেমন একটু এটার একটা ঘাটতি তৈরি হয়েছে এই সময়ে। প্রক্ষান্তরে আরেকটা জিনিসও কিন্তু আছে যে আমাদের যারা বয়সে ছোট তাদেরকে অমর্যাদা করা এবং তাদের যে একটা ডিগনিটি, সেন্স অফ ডিগনিটি আছে, এটাকে অস্বীকার করা আমাদের বড়দের মধ্যেও অনেক ক্ষেত্রে প্রবণতা দেখা যায়। ফলে যেটা হয় যে ছোটদেরকে যে কোনো কিছু বলে, আরে ও কি বোঝে, ও তো কিছু বোঝে না, এগুলো যখন হয় তখন একটা ক্ল্যাশটা মনে হয় যেন একটা জেনারেশনাল। আসলে কিন্তু এরকম হওয়ার কোনো কারণ নেই। বিশেষত পাবলিক স্পেসে যারা আসবে প্রত্যেকেই প্রাপ্তবয়স্ক, আপনার একটা ব্যক্তিগত জীবন আছে, কিন্তু যখন আমরা পাবলিক স্পেস শেয়ার করি, সেটা মিডিয়া হোক, সেটা রাজনীতির ময়দান হোক, কিংবা অন্য কোনো প্ল্যাটফর্ম হোক, তখন কিন্তু প্রত্যেকেই আপনার প্রাপ্তবয়স্ক এবং সেখানে কথার মেরিটেই আসলে সমালোচনাটা হবে। মানে আপনি আমার কথার বিরোধিতা করবেন, আমি আপনার কথার বিরোধিতা করবো, সমালোচনা করবো। আবার যেই সব কিছু তো সবসময় সমালোচনা করার দরকার নাই, যেটা আমার কথা ঠিক থাকলে আপনি সেটা সমর্থন করবেন, এই সংস্কৃতিটা তৈরি করার দরকার। তাহলে মানে আমরা যদি গুড এক্সাম্পল তৈরি করতে পারি, মিডিয়ায় যদি ওই যেগুলো হচ্ছে আপনার এক্সপাঞ্জ করার মতো কথাবার্তা, সেগুলো যদি মিডিয়া অ্যালাউ না করে, মিডিয়া যদি সেগুলোকে এক্সপাঞ্জ করে দেয়, তাহলে কিন্তু অনেক দূর পর্যন্ত আমরা ভালোর একটা উদাহরণ তৈরি করতে পারি। এবং তখন খারাপ যে কথাবার্তা কিংবা গালিগালাজ, এটা কিন্তু আসলে একটু চাপে পড়বে। এবং যখন দেখবে যে সমাজে এটার আসলে গ্রহণযোগ্যতা নাই, কখন একটা জিনিসের
রমরমা থাকে, যখন এটাকে অনেকে সেলিব্রেট করে, অনেকে দেখায় যে এটাই হচ্ছে এখনকার ট্রেন্ড, কিন্তু যদি দেখানো যায় যে না, এটা সমাজ এটা গ্রহণ করছে না, সিভিল সোসাইটি এটা গ্রহণ করছে না, মিডিয়া এটা গ্রহণ করছে না, বিদ্যুৎ সমাজ এটা গ্রহণ করছে না, তখন কিন্তু যারা এই প্রবণতাগুলোর মধ্যে আছে তারা একটু শর্মিন্দা হবেন, বা না হলেও তারা আসলে একটু কোণঠাসা হবেন বলে আমার মনে হয়। ফলে এখানে আপনি যাদের নাম নিলেন, যে সকল স্টেক হোল্ডার, তাদের অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আছে এবং তাদের সেই ভূমিকা পালন করা উচিত বলে আমি মনে করি। জি, জনাব সারোয়ার তুষার, রাষ্ট্র কি আইন প্রয়োগ করে শিষ্টাচার প্রতিষ্ঠা করতে পারে, নাকি এটি সম্পূর্ণভাবেই রাজনৈতিক সদিচ্ছার উপর নির্ভরশীল? না, এই এই সব বিষয় আপনি একটা রাষ্ট্রের মানে একটা সামাজিক জীবনও থাকে, মানে সমাজের সমস্ত কিছু আপনি আইন প্রয়োগ করে ঠিক করতে পারবেন না। বিশেষত যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করছি, এমনিতে যে কোনো উন্নত গণতান্ত্রিক রাষ্ট্রে মানহানি এটা খুব সিরিয়াস বিষয়, এবং সেখানে তারা একটা নর্মস তৈরি করতে পেরেছে, যেখানে যদি কোনো ব্যক্তির মানহানি হয় তাহলে কিন্তু তিনি আদালতের দ্বারস্থ বা আইনের দ্বারস্থ হতে পারবেন। কিন্তু যদি দেখা যায় তিনি আসলে অন্যকে হয়রানি করার উদ্দেশ্যে এটা করছেন, তাহলে কিন্তু তাকে মানে ব্যাপকভাবে আবার এটার জন্য মাশুল চুকাতে হবে। এগুলো করে তারা আসলে একটা উদাহরণ তৈরি করেছে। আমাদের দেশে এখনও আপনি দেখবেন যে মানহানির মামলাগুলোকে এমন একেবারে ফালতু করে ফেলা হয়েছে যে মানহানি ধরেন কথা কথা আমার হয়েছে, আমার এক ভক্তবৃন্দ তিনি 500 কোটি টাকার একটা মামলা করে দিলেন যে আমার 500 কোটি টাকার মানহানি। কীভাবে উনি এটা ঠিক করলেন যে 500 কোটি টাকার মানহানি হয়েছে আমার? এর ফলে এই যে এই ধরনের যে ডিফেমেশনের যে ঘটনাগুলো, এগুলো আসলে গুরুত্ব হারায়। কিন্তু আমরা যদি উদাহরণ সেট করতে পারতাম যে আসলেই তো আপনি একজন ব্যক্তি সম্পর্কে ভুল তথ্য দিতে পারেন না, বিশেষত পাবলিকলি কিংবা মিডিয়ার সামনে ভুল তথ্য দিতে পারেন না, তাকে অবমাননাকর তথ্য তার ব্যাপারে দিতে পারেন না, তাকে হেয় করতে পারেন না। যদি সেটা করেন তাহলে আপনাকে কিন্তু এটা কনসিকোয়েন্স ফেস করতে হবে, এবং সেটা যৌক্তিক, পরিমিত, যতটুকু আপনি করেছেন ততটুকুই আপনাকে ফেস করতে হবে। এইটা যদি উদাহরণ সেট করা যায় তাহলে কিন্তু একটা পরিবর্তন এখানে হতে পারে বলে আমার ধারণা। ধন্যবাদ আপনাকে। জনাব আহসান হাবিব, নৈতিকতা, মূল্যবোধ এবং শিষ্টাচারের পতন ঠেকাতে রাষ্ট্র, সমাজ, রাজনৈতিক দল কার কি ভূমিকায় থাকা দরকার বলে আপনি মনে করেন? প্রত্যেকেরই দায়িত্ব তো অবশ্যই আছে, যেটা একটি ভালো কাজ করবার পেছনে কিন্তু নির্দিষ্ট গোষ্ঠী বা নির্দিষ্ট গ্রুপই এটি করতে পারে না। যেমন একটি ভালো গান তৈরির পেছনে একজন ভালো লেখক, সুরকার, গীতিকার, শ্রোতা এবং যিনি গায়ক সবকিছু সমন্বয়ে কিন্তু একটি ভালো গান তৈরি। এখন আমি একজন শ্রোতা হিসেবে যদি ভালো গান শুনতে চাই, তাহলে একজন সুরকার ভালো সুর করবেন, একজন গীতিকার ভালো গান লিখবেন এবং শিল্পী হিসেবে গাইবার চেষ্টা করবেন। সবকিছুর সমন্বয় কিন্তু ভালো জিনিস করে। আমাদের সমাজে এখন যে গানের যে প্রবণতা গুলো পাচ্ছি, ব্যাংক গুলো ব্যবহার করা, খারাপ স্লোগান গুলো করছে, এর জন্য দায়ী যদি বলি, একটি শব্দ হচ্ছে ভাইরাল শব্দটির সঙ্গে আমরা খুব কম সবাই বলি। প্রত্যেকে আমরা ভাইরাল চাই। আমরা চাই যে এমন একটা কিছু বলি স্লোগানে বা এমন কিছু কথা বলি যেটি ভাইরাল হয়ে যাবে, সবাই শুনবে এবং আমি প্রচার পাবো। প্রত্যেকে প্রচার পাওয়ার যে কি চেষ্টা, অপচেষ্টা, এই যে উগ্রতা, মানে কেমন যেন কি উগ্রতার জায়গা। দেখেন, সোশ্যাল মিডিয়াতে খারাপ কথা তো আপনার কম বেশি এরকম না থাকলেও ছিল, কিন্তু উগ্রতা ছিল না, এত বেশি উগ্রতা ছিল না। এখন তো আপনার স্লোগানে উগ্রতা, কিংবা আপনার এই যে নোংরা কথা যেগুলো বলা হচ্ছে, কিংবা আপনার সোশ্যাল মিডিয়াতেও আমরা উগ্র ব্যাপার স্যাপার দেখছি, মানে আক্রমণাত্মক খুব জন্যভাবে। হ্যাঁ, এই আক্রমণাত্মক ব্যাপারগুলো যেমন যে আগেও বলছিলাম, এখনো আবারও বলবো যে আসলে আক্রমণের ভাষাটা যে খুব কঠিন বা নোংরা ভাষায় বললেই যে আক্রমণটা জোরালো হবে তা নয়। আপনি সহজ সরল সাবলীল মানুষকে প্রতিবাদ করা যায়, প্রতিবাদ করার সুযোগ আছে। ঠিক যে আমাদেরকে যে যেমন বলছিলাম যে ইতিহাসের শেখার ব্যাপার, শিক্ষণীয় ব্যাপার, যে আমি আসলে কিভাবে বড় হয়েছি, আমাকে স্কুল থেকে কিভাবে শেখানো হলো, আমি পরিবার থেকে কিভাবে শিখলাম। আর পৃষ্ঠপোষকতা, যে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা, দলীয় পৃষ্ঠপোষকতা, এগুলো কিন্তু এই যে গাড়িগুলো কিন্তু এরা উৎসাহিত করছে। আপনি দেখেন বিভিন্ন সিনেমাতে, নাটকে এদেরও কিছু দায় আছে। আপনি নাটকে কি ভাষাগুলো ব্যবহার করা হচ্ছে, কি সংলাপগুলো দিয়ে কথা বলা হচ্ছে, সিনেমাতে কি ধরনের সংলাপগুলো ব্যবহার হচ্ছে। জি, আপনি খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন। এই জায়গাগুলো তো অত্যন্ত সংবেদনশীল, এই জায়গাগুলো তো আমাদের যথেষ্ট সতর্ক হতে হবে এবং রাষ্ট্রকে বা যারা রাজনীতি করছেন তাদেরকে অবশ্যই অবশ্যই এই ব্যাপারগুলোকে সজাগ দৃষ্টি রাখতে হবে। কেননা আজকে তাদের সমর্থকদেরকে যেভাবে এই গালিগুলো দিয়ে প্রতিপক্ষকে ঘায়ল করবার চেষ্টা করা হচ্ছে, এই গালিগুলো কিন্তু একসময় তাদের উপর আবার প্রয়োগ করা হবে, প্রতিপক্ষরা আবার তাদের উপর প্রয়োগ করবে। সুতরাং
এই বিষয়টা এরকম না যে আমি আমার প্রতিপক্ষকে খারাপ গালি দিয়ে আক্রমণ করে আমি একটু জিতে গেলাম, সেটি ভাববার কোনো সুযোগ নাই। এই গালিগুলো বরং সাধারণ মানুষ, যারা শিক্ষিত মানুষ, যারা সচেতন মানুষ, যারা এই ভাষাগুলো প্রয়োগ করছে প্রতিপক্ষকে আক্রমণের জন্য, পক্ষান্তর এটি তাদের বিপক্ষে চলে যাচ্ছে। এটি কোনোদিনই প্রতিবাদের ভাষা হতে পারে না। জি, ধন্যবাদ আপনাকে। জনাব আব্দুল তুষার, রাজনীতিতে সম্মান, সংযম এবং সংলাপ ভিত্তিক সংস্কৃতি ফিরিয়ে আনতে হলে সবার আগে কোন জায়গাটির পরিবর্তন আনা দরকার? রাজনীতিকে প্রথম যেটি করতে হবে সেটি হচ্ছে বিরোধীদেরকে সম্মান প্রদর্শন করার সংস্কৃতি তৈরি করতে হবে। কেউ আমার বিরুদ্ধে কথা বলছেন মানে তিনি অসম্মানের উপযুক্ত, এটা ঠিক নয়। তাকে সম্মান করতে হবে এবং তাকে বিরোধিতা করা যাবে, কিন্তু অসম্মানজনক বক্তব্য ব্যবহার করে তাকে প্রতিহত করা যাবে না। এইরকম একটি ঐকমত্যে সকলকে আসতে হবে। দ্বিতীয়ত, রাজনীতি যারা করেন সেই রাজনৈতিক দলগুলিকে তাদের মুখপাত্র নির্বাচনের ক্ষেত্রে সতর্ক হতে হবে। কারা মিডিয়াতে কথা বলবেন, কারা সেই রাজনৈতিক দলকে কথার মাধ্যমে রিপ্রেজেন্ট করবেন, এই জিনিসগুলি ঠিক করা জরুরি। দেখা যায় অনেক রাজনৈতিক দলে প্রায় সকলেই কথা বলেন এবং এক একজন এক এক রকম কথা বলেন, এবং কেউ হয়তো আসলেই ভালোভাবে কথা বলছেন আর কেউ হয়তো অত্যন্ত বাজে ভাষায় কথা বলছেন, যার ফলে যারা রাজনীতি করেন তাদের দল ক্ষতিগ্রস্ত হয়। এরপর আমি বলবো, যে তরুণরা রাজনীতিতে আসতে চায় তাদের কথা বলাটা শেখা প্রয়োজন। কেননা রাজনীতিবিদ তো কথা দিয়ে এবং কাজ দিয়ে মানুষের কাছে পৌঁছান। তিনি তার পরিকল্পনা বলেন কিংবা স্বপ্ন বলেন, সেটা কথা দিয়ে তুলে ধরেন, মানুষকে উদ্বুদ্ধ করেন কথা দিয়ে, আর কাজের মাধ্যমে উদাহরণ সৃষ্টি করেন। ফলে যারা রাজনীতিতে আসতে চায় তাদের অবশ্যই কথা বলা প্র্যাকটিস করা উচিত। তাদের সুন্দর করে কথা বলা, মানুষের সঙ্গে কমিউনিকেট করা, এই বিষয়টি শেখা দরকার। মনে রাখতে হবে, অশ্লীল ভাষা, গালিগালাজ এইগুলি সাময়িকভাবে মানুষের মধ্যে উত্তেজনা সৃষ্টি করে, সাময়িক উদ্দীপনা কিংবা সাময়িক গ্র্যাটিফিকেশন বা এক ধরনের সন্তুষ্টি দেয়, কিন্তু দীর্ঘ সময়ে এই বিষয়গুলি আসলে হিতে বিপরীত হয়। এই গালিগালাজগুলি শেষ পর্যন্ত যিনি দিয়েছেন এবং যে দলের লোকেরা ব্যবহার করেছেন তাদেরই বিরুদ্ধে ব্যবহৃত হয় এবং তারাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন। আজকে যারা গালি শিখিয়েছিলেন দেখেন তাদের কি পরিণতি। আজকে যারা অনেক গালিগালাজ করে ইন্টারনেটকে প্রায় একটি কলুষিত জায়গায় পরিণত করেছিলেন, এখন কলুষ এমন জায়গায় পৌঁছেছে যে তারা নিজেরাই নিতে পারছেন না। আর যে তরুণরা এখন গালি দিচ্ছে তাদেরকে বিবেচনা করতে হবে যে একটা সময় তাদের বয়স বাড়বে এবং প্রতিদিনই কিন্তু তাদের বয়স বাড়ছে। তারা যে আজকে জেনজি বলে নিজেদেরকে খুব ফলাও করে প্রচার করছেন, পরিচয় দিচ্ছেন, 10 বছরের মধ্যে কিন্তু নতুন একটা জেনারেশন এসে তাদেরকে অন্য একটা কিছু বলবে, আমরা জেনসি, জেনডি, হ্যাঁ, এবং শেষ পর্যন্ত জেনজি, এই পুরো ব্যাপারটা কিন্তু জি থেকে জিতে পরিণত হবে, মানে জেনারেশন গালিগালাজ। হ্যাঁ, কিন্তু সেই জায়গাতে যেন আমরা না পৌঁছাই সেই চিন্তাটা তাদেরকে করতে হবে, যে যাতে তারা এমন ভাষা ব্যবহার না করেন যে ভাষাকে ছাড়িয়ে যাওয়ার জন্য তাদের পরের প্রজন্ম এসে হাজির হয়। আর এই কথাটা আমাদেরকে মনে রাখতে হবে যে গালি যতই সামাজিকভাবে প্রচলিত হয়ে যাক না কেন, গালি কখনোই ভাষায় পরিণত হবে না। গালির যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য নষ্ট হয়ে যায় যদি গালি সারাক্ষণ ব্যবহৃত হয় সব জায়গাতে। এই কথাটা মনে রাখতে হবে যে গালি একবার দুবার উচ্চারিত হলে মানুষ যেভাবে সেই গালি থেকে কষ্ট পায়, এখন যে তারা যত্রতত্র গালিগালাজ করছেন মানুষ এটাকে অবহেলা করছে। আমি এটাকে উদাহরণ দিতে পারি এইভাবে, আপনি দেখবেন যে পাখি সারাদিন গান গায় না, ফলে কোকিলের ডাক শুনলে আমরা বেশ খুশি হয়ে উঠি যে বসন্ত এসেছে, কিন্তু আপনি কি দেখবেন কোকিল সারাদিন কুকু করছে? মোটেও না। সে একটা সময় অনুযায়ী নীরবতা বুঝে, কিন্তু কাক সারাদিন কাকা করে এবং আমরা কাকের কাকাকে আর গান বলি না, আমরা এটাকে ইগনোর করি। কুকুর সারাদিন ঘেউ ঘেউ করে, আমরা ঘেউ ঘেউকে কোনো একটা বিষয় বলে গণ্য করি না, তাই না? আমরা বাঘের ডাককে খুব সম্মান করি, কারণ বাঘ সারাদিন ডাকে না, সিংহের ডাককে সম্মান করি, কিন্তু এই কুকুরের ঘেউকে আমরা ইগনোর করতে শুরু করি। ফলে যদি এইরকম নর্মালাইজড হয়ে যায় গালিগালাজ, এগুলি কিন্তু ঘেউ করার মতো অবস্থায় পৌঁছে যাবে। এগুলার যে উদ্দেশ্য সেটাও ঠিক মতো কাজ করবে না, এগুলা কাকের ডাক কুকুরের ডাকে পরিণত হবে। যদি সত্যিই প্রতিবাদ করতে চায় ভাষা দিয়ে, তাহলে কিন্তু ভাষাকে ব্যবহার করে প্রতিবাদ করতে হবে, ভাষাকে ধ্বংস করে প্রতিবাদ করা সম্ভব না। ধন্যবাদ আপনাকে। জনাব রেজাল করিম, নৈতিকতা ও শিষ্টাচারের বাংলাদেশ গড়তে প্রথম 3টি জরুরি পদক্ষেপ কি কি হওয়া উচিত বলে আপনি মনে করেন? নৈতিকতার শিক্ষাটা সর্বপ্রথম শুরু হওয়া উচিত পরিবার থেকে। পরিবার এই জায়গাটায় খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। আর সমাজের বিষয়টা এখানে আসবে আমাদের রাষ্ট্রের আইন এগুলো প্রয়োগের উপর ভিত্তি করে। অনেক ক্ষেত্রে যেমন সমাজ অনেক সময় প্রতিবাদ করে, অনেক সালিশি হয়, অনেক বিচার হয়, দরবার হয়, কিন্তু ওই বিষয়টা আলটিমেটলি আইনের কারণে, আইনের ফাঁকফোকরের কারণে আসলে কিছু হয় না।
সো যেটা ওই যে আপনি একটা প্রশ্ন আমাদের যে সরার তুষাকে করেছিলেন, আমাদের দুটো জিনিসই দরকার। আমাদের আইন কঠোর হওয়া প্রয়োজন অবশ্যই, এবং পাশাপাশি আমাদের সামাজিক মূল্যবোধ এটাকে স্ট্রং করতে হবে, পরিবার, সমাজ। অ্যান্ড দেন আমি আরেকটা বিষয় মনে করি, আমাদের সবার মধ্যে সচেতনতা বোধ, বিশেষ করে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন প্ল্যাটফর্মে মানুষ যারা এই অসভ্যতা করছে তাদেরকে যাতে আমরা এন্টারটেইন না করি, এই জায়গা থেকে আমরা সবসময় যেন তাদেরকে পরিহার করার চেষ্টা করি। আর সর্বোপরি আমি মনে করি একটা বিষয় আমাদের মাথায় মনে রাখতে হবে যে মানুষ যখন জুলুমের শিকার থাকে তখন তার প্রতি খোদা তাআলার রহমত ও দয়া থাকে। বাট মানুষ যখন সেই জুলুম থেকে খোদার দয়া ও রহমতে জুলুম থেকে রক্ষা পেয়ে সে যখন নিজে স্টাবলিশড হয় এবং ভালো একটা প্ল্যাটফর্ম পায়, যেটা বর্তমানে এই যে আমরা এই 5 আগস্টের পরে যারা পেয়েছে, এবং এইটা পাওয়ার পরে যদি সেই খোদার প্রাপ্ত দয়ায় যদি কেউ ভালো অবস্থানে যাওয়ার পরে তার মধ্যে যদি অহংকারের ছায়া সে দেখতে পায়, তখন বুঝতে হবে তার অধঃপতন সন্নিকটে। যেটা আমরা বর্তমানে যারা এই যে অহমিকা স্বরূপ, তাদের মধ্যে যে একটা আমিত্ব ভাব হয়েছে এবং যাকে তাকে যেখানে সেখানে অসম্মান, গালিগালাজ, অপমান, অপদস্থ করা হচ্ছে এবং দাম্ভিকতার রূপ নেওয়া হচ্ছে, এবং তাদের এই ব্যক্তিদেরকে আবার রাষ্ট্রের, আমি বলবো যে বিভিন্ন উপদেষ্টারা যারা আছেন, বিভিন্ন সচিব যারা আছেন, সরকারের ঊর্ধ্বস্থানীয় কর্মকর্তা যারা আছেন, তারাও আবার যখন তাদেরকে ওই গালির ভয়ে তাদেরকে যখন তারা আপনার সুযোগ দেয়, তখন তারা মনে করে আমার গালি তো আমাকে জীবিত রেখেছে, সো গালি কেন বন্ধ করব। সো এই জায়গাটা আমি মনে করি গুরুত্ব দেওয়া উচিত। ধন্যবাদ সবাই। জি, নীলুফার চৌধুরী মনি, রাজনৈতিক দলগুলো কি তাদের কর্মীদের নৈতিক ও মূল্যবোধ সম্পন্ন রাজনীতি শেখাতে কোনো আচরণবিধি তৈরি করতে পারে? দেখেন, এটা যেহেতু অনেকটা সার্বজনীন হয়ে গেছে, গালি কিন্তু একটা ভাইরাস, সিরিয়াস ভাইরাস। শুনতে 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 অনেকেই অভ্যস্ত হয়ে যাবে। সেইখানে আমি মনে করি যে প্রাথমিকভাবে যেহেতু কোনো দলই এটা নিয়ে আর কিছু বলছে না, তাহলে হাইকোর্টের একটা এমবার্গো থাকা উচিত, একটা এই বিধিনিষেধ দেওয়া দরকার সবগুলো দলের উপর, যে দলগুলো বাধ্য হয় যে এই ল্যাঙ্গুয়েজের উপরে আর যাওয়া যাবে না। এটা আমার মনে হয় যে প্রাতিষ্ঠানিকভাবেই করা উচিত, এবং এটা একটা সময় বন্ধ হলে ভয়ে হোক যেভাবে হোক আস্তে আস্তে এটা অভ্যাসটা দাসে পরিণত হবে, আবার পজিটিভলি এটা পরিণত হবে। এটা আমি মনে করি। আর দ্বিতীয়ত, যেহেতু নৈতিকতার কথাটা আসে, যে রাজনৈতিক দলগুলোর কয়টা রাজনৈতিক দলগুলোর এখন ওই ধরনের নৈতিকতা আছে যে নৈতিকতায় গালিকে গালি হিসেবে সাব্যস্ত করা হবে। কেউ হয়তো বলে না কোনো দল, আবার কোনো দল, এই যে আমি যেমন বললাম যে সাইবার বুলিংটা যে এত বেশি হচ্ছে, যারা বট আইডি বানাচ্ছে, আমিও তাদের ব্যাপারটা জানি এরকম যে তারা নাকি 50,000 সিমই ছেড়ে দিয়েছে এবং এগুলোর খরচ দেয়। এটা নেগেটিভটা প্রাতিষ্ঠানিকভাবে আপনার পরিচালিত হয়, তাদেরকে একটা বেতন দেয় যারা সারাদিন এইসবের মধ্যে থাকে। তাদের কাজই হলো অসংখ্যভাবে জঘন্যতর গালি দেওয়া, যে গালির মধ্যে হেন কিছু নাই যেটা থাকে না। এবং এটার সাথে কিছু ইউটিউবাররা জড়িত, যাদেরকে মানুষ হয়তো বা নেগেটিভ মানুষগুলো পছন্দ করে, নেগেটিভ মাইন্ডের, তারা তাদেরকে ফলো করতে চায়, এবং এদের কিন্তু শিক্ষা দীক্ষা সব কিছুই আছে। আমি এইটুকু বলতে চাই তাদের, যে কবির ভাষায় যে শিক্ষা যদি মানুষকে মহৎ করে, বুদ্ধিমত্তা মানুষকে অগ্রসর করে, শিক্ষা এবং বুদ্ধিমত্তার সংযোগ মানুষকে মহান করে। তা আমরা কিন্তু কোনো জায়গায় কোনো পজিটিভনেস দেখি না, কোনো কিছুর পজিটিভ প্রতিযোগিতা দেখি না। এই পজিটিভ প্রতিযোগিতা কাউকে না কাউকে শুরু করতে হবে। আমরা যখন উন্নত দেশের, ধরেন আমি মার্কিন যুক্তরাষ্ট্রের কথাই বলি, আমি স্টেট ডিপার্টমেন্টে ফেলো করেছি, আমি অনেকগুলো তাদের গিয়েছি, কি বলে সংসদ, তারপরে বিভিন্ন মেয়রের কার্যালয়। এখানে একদিন গিয়ে দেখি যে ওখানে একটা ছবি নাই, মানে কত সালে কে মেয়র হয়েছে সেগুলো সব দেওয়া আছে, ছবি সহ, একটা লাস্ট ছবিটা নাই। তো আমি বললাম যে এইখানে ফ্রেমটা আছে, ছবিটা নাই কেন? বলে যে উনি দুর্নীতির দায়ে জেলে গিয়েছে, যারা জেলে যায় আমরা তাদের ছবিটা টানাই না। এই যে শিক্ষাটা, দেখেন ঘটনাটা কিন্তু ছোট, কিন্তু এখান থেকে অনেক কিছু শিখার আছে। বাংলাদেশে কি কখনো আমরা এরকম দেখেছি যে আমরা স্টেপ বাই স্টেপ কে কখন ছিল দুর্নীতিগ্রস্ত ছিল বলে আমরা তার ছবিটা ফেলে দিয়েছি বা আমরা রাখিনি? এটা তো আমাদের ওই অবস্থার মধ্যেই আমরা পড়ি, এটা তো কল্পনাই করতে পারি না। আমরা যে সমাজ যে এখন বাস করি, আমরা সেই সমাজ থেকে বলতে চাই যে এই যে বুয়েটে পড়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়া, বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলো ছেলেমেয়েরা যখন একজোট হয়ে হাজারো মানুষের মাইকিং করা, রিক্সার মধ্যে মাইক বেঁধে মিছিলের মধ্যে মাইক ঢুকিয়ে যখন গালিগুলা দেওয়া হলো, কিংবা একটা নারী
কোনো একজন মুক্তিযোদ্ধার বাড়ির সামনে গিয়ে বসে একজন নারী যে স্ল্যাং ভাষাটা বলল, এটা তো আমি কল্পনাই করতে পারি না। আমার মৃত্যুর বিনিময়ে আমি কল্পনা করতে পারি না যে এই ভাষায় কাউকে মাইকিং করে, ওই যে ঠুস নিয়ে কি বলে, হাতে মাইক, হ্যান্ড মাইক নিয়ে যে গালি দিতে পারে, এটা তো আমি চিন্তাই করতে পারি না। অথচ আমরা এখন দেখছি এরা 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 দুই কলম লেখাপড়া জানে। আমি এদেরকে শিক্ষিত বলবো কিনা আমি বলতে পারি না। তো এই জায়গাটায় হাইকোর্ট তো সব প্রণোদিত হয়ে কত রকম রুল জারি করে, কই আমি তো দেখলাম না গালির উপর হাইকোর্ট কোনো রুল জারি করলো। হাইকোর্টের বিচারপতিরা তো অনেক ভদ্রলোক, তাদের নিশ্চয়ই তাদের সন্তানের দিকে তাকিয়ে তাদের দৃষ্টিগোচরও হয়েছে, তাহলে তারা কেন এটা করলেন না? এটা আমরা ফিউচারে এরকম চাই যে আমি শুধু অহংবোধ করব। আমি আজকে আপনার সামনে আমার সন্তান নিয়ে অহংকার করে গেলাম, 2 দিন পরে ও যে আরেকটা দুষ্ট সন্তানদের সঙ্গে পড়ে, অভ্যাস মানুষের দাস, সে যে দুষ্ট হবে না এর নিশ্চয়তাটা কি? আমি আগেই বলেছি এটা একটা ভাইরাসের মতো সমাজে রন্ধে রন্ধে ঢুকে যায়। তা এই রন্ধে রন্ধে যেন না ঢুকে, আজকে আপনি এত ভালো একটা সাবজেক্ট নিয়ে আসছেন, আপনাকে ধন্যবাদ। এবং শুধু এটা আজকের দিনের জন্য শেষ করলে হবে না, এটা আমাদের এখন লড়াই হতে পারে, এটা নিয়ে আমরা কাজ করতে চলমান থাকতে হবে। জি। নীলুফার মনি, আপনি জানেন আমরা গত 15-16 বছর কিন্তু কেমন বাংলাদেশ চাই অনুষ্ঠানে চেষ্টা করেছি সবসময় এই আলোচনাগুলোই রাখতে। দুঃখের বিষয় যে এই আলোচনাগুলা করেই যেতে হচ্ছে, এগুলো শেষ দেখছি না, বরং আরো খারাপের দিকে যাচ্ছে। ধন্যবাদ জনাব আহসান হাবীব। ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমরা কি ধরনের বাংলাদেশ রেখে যেতে চাই, একজন প্রবাসী বাংলাদেশী হিসেবে আপনার প্রত্যাশার কথা শুনতে চাই। একজন বাবা হিসেবে যেমন তার সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করে তাদেরকে স্কুলে পাঠানো হয়, তাদেরকে সুশিক্ষা করা হয়, অথবা তাদের জীবনকে নিরাপদ করবার জন্য তাদের একজন বাবা হিসেবে সব চেষ্টা করে দেওয়া হয়। তাদের জন্য বাড়ি, গাড়ি, সম্পদ, সব দিয়ে দেওয়া হয়। তারা সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য যেটি তারা দেশের বাচ্চারা যে বাংলাদেশে বসবাস করবে, যে বাংলাদেশ নিয়ে আমি এমন একটি বাংলাদেশকে দেখতে চাই যে বাংলাদেশে প্রতিটি শিশু তার জন্মের পর তার শিক্ষার অধিকার পাবে, তার স্বাস্থ্যের অধিকার তার প্রাপ্ত চিকিৎসা পাবে, স্কুলে তার সঠিক পাবে, স্কুলে যে ধরনের শিক্ষা তাকে দেওয়া উচিত, যে ধরনের শিক্ষা তার পাওয়া উচিত, শিক্ষকরা তাদেরকে কিভাবে শেখাবে, তার কথা বলবার অধিকার, যারা রাজনীতিটা থাকবে সেখানে যেন রাজনীতির প্রতিপক্ষকে ঘায়েল করবার জন্য তাদেরকে গুম, খুন বা নির্যাতনের শিকার, এগুলো যেন আমাদের দেশে না থাকে। মানুষের বাক স্বাধীনতা থাকবে, কথা বলবার অধিকার থাকবে, মানুষের ভোটের অধিকার থাকবে, মানুষের বেঁচে থাকবার জন্য যে জিনিসগুলি দরকার সেটি যেন আমি এই প্রবাসে যেমন বসবাস করছি আমেরিকাতে, এখানে কিছু না কিছু খারাপ দিক আছে, অনেক ভালো দিকও আছে। আমার সন্তান কিন্তু জন্মের পর আমাকে চিন্তা করতে হয় না সেটা কোন স্কুলে যাবে বা তার স্কুলের লেখাপড়ার করবার ব্যাপারে আমার চিন্তা করার টেনশন এই জন্যই করতে হয় না, এবং স্কুলে তাকে যেতেই হতো। স্কুলে তার স্বাস্থ্যের ব্যাপারে চিন্তা করতে হয় না, কারণ এখানে ডাক্তাররা তাকে দেখবে জন্মগ্রহণ করে একটি বাচ্চা, তার অধিকার তার স্বাস্থ্যের সেবা সে পাবে। এই ব্যাপার তার নিরাপত্তা আমাদের দেশের, আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য এমন একটি বাংলাদেশ যেখানে প্রতিটি শিশু নিরাপদ হবে, যেখানে প্রতিটি শিশু তার শিক্ষা, স্বাস্থ্য সব ধরনের সুবিধা পাবে, এটা আমার প্রত্যাশা। আমাদের আলোচনা শেষ পর্যায়ে জনাব আব্দুল নূর তুষার, আমরা কি আশাবাদী হতে পারি যে খুব শীঘ্রই বাংলাদেশের রাজনীতিতে সুস্থ ও সম্মানজনক সংস্কৃতি ফিরে আসবে? গণতন্ত্র খুবই প্রয়োজনীয়। গণতন্ত্র থাকলে যেটি হয় সেটি হচ্ছে মানুষ তার পছন্দ এবং অপছন্দকে পরিষ্কারভাবে এক্সপ্রেস করতে পারে, ভোটের মাধ্যমে হোক অথবা মতামতের মাধ্যমে হোক। ফলে যদি গণতন্ত্র আসে এবং গণতন্ত্র দীর্ঘস্থায়ী হয়, তাহলে যেটি হবে সেটি হচ্ছে যে গণতন্ত্রের কারণেই যা কিছু খারাপ, যা কিছু অন্যায়, যা কিছু ভুল সেটা ঝরে যাবে। একটা বিষয় রয়েছে, এটাকে বলে ডেমোক্রেসি প্যারাডক্স। এর মানে হচ্ছে যে অনেক সময় শাসক যা কিছু ঠিক সেটা প্রযুক্ত করতে চেষ্টা করেন পপুলিজমের ঊর্ধ্বে গিয়ে, অর্থাৎ জনপ্রিয়তার ঊর্ধ্বে গিয়ে। গণতন্ত্র আসলে যেটি ঘটবে, একদিকে শাসক যেমন পপুলিজমের ঊর্ধ্বে উঠে কাজ করবেন, কেননা তিনি জানেন যে যা কিছু পপুলার তাই ঠিক না। আবার উল্টোটাও হবে, শাসক অনেক সময় জনগণের মতকে উপেক্ষা করেন, সেই সময় জনগণ অ্যাক্টিভ হয় এবং শাসককে বলে যে আপনি কঠোর হন। ফলে গণতন্ত্র আসলে এই ঘটনাটি ঘটবে দুই দিক থেকে। একদিকে একদল জনগণ এই বিষয়টি নিয়ে শাসককে বলবেন, অন্যদিকে একজন নৈতিক শাসক, গণতান্ত্রিক শাসক
জাতির মঙ্গলের জন্য এই ধরনের অন্যায় কাজের বিপরীতে ব্যবস্থা নেবেন, এবং সেই ব্যবস্থা কঠোর ব্যবস্থা হবে, নিষ্ঠুর শাস্তি ব্যাপারটি সেরকম নয়। শিক্ষাকে উন্নত করে, নৈতিক শিক্ষার প্রচলন করে, সামাজিক আদান প্রদানকে আরো সহজ করে, বিরুদ্ধ মতের প্রতি শ্রদ্ধাশীল মন্তব্য করে একটা রাজনৈতিক সংস্কৃতি তৈরি করা হবে, যে সংস্কৃতির মধ্যে মানুষ বুঝবে যে গালি দিয়ে আসলে কোনো কিছু পাওয়া যায় না, বরং তর্কের মধ্যে, যুক্তির মধ্যে, পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ আলোচনার মধ্যে আসলে সমস্যার সমাধান আছে। আমি আশাবাদী। আমি মনে করি না যে অন্ধকার চিরস্থায়ী হয়, তবে অন্ধকারকে চিরস্থায়ী রাখার জন্য অনেকে চেষ্টা করেন, কেননা অনেক অনেক প্রাণী আছে যেটা অন্ধকারেরই প্রাণী। আমরা জি, গণতন্ত্রের মানে ওই আলো যে পেলে, ঘোলা পানিতে বড় মাছ শিকার করা যায়, মানে যেরকম। গণতন্ত্রের আলো পেলে আসলে সে অন্ধকারের প্রাণীদেরকে আমরা আর সামনে দেখব না। আর আপনি লক্ষ্য করলে দেখবেন যে মানুষ বলে যে ষড়যন্ত্রের কালো ছায়া, ছায়া চিরকাল কালো হয়, কিন্তু ছায়া সেখানেই থাকে যেখানে আলো থাকে। ফলে আমরা ছায়া দেখব, কিন্তু অন্ধকার দেখব না। ধন্যবাদ আপনাদের সবাইকে আজকে আলোচনায় যুক্ত হওয়ার জন্য। দর্শক, রাজনৈতিক শিষ্টাচার ও সামাজিক মূল্যবোধের অবক্ষয় হঠাৎ করে হয়নি, বরং এটি দীর্ঘদিনের পুঞ্জীভূত অবহেলা ও ভুল রাজনৈতিক চর্চার ফল। আজকের আলোচকরা যেমনটি বলবার চেষ্টা করেছেন, বিদ্বেষপূর্ণ ভাষা, চরিত্রহনন এবং ঘৃণা ছড়ানোর সংস্কৃতি আমাদের সমাজ ও রাষ্ট্র ব্যবস্থাকে দুর্বল করে দিচ্ছে। তবে আমরা আশাবাদী হতে চাই, একটি সুস্থ সম্মানজনক সামাজিক সংস্কৃতি ফিরিয়ে আনতে রাজনৈতিক নেতৃত্বকে দায়িত্ব নিতে হবে। সমাজের প্রতিটি স্তরের মানুষ, শিক্ষক, শিক্ষার্থী, সুশীল সমাজ এবং গণমাধ্যমকে একযোগে কাজ করতে হবে। আইন প্রয়োগের পাশাপাশি নৈতিক শিক্ষার উপর জোর দিতে হবে। মনে রাখতে হবে, আজকের বাংলাদেশ আমাদের আগামীর প্রজন্মের আমানত। তাদের জন্য একটি সুন্দর ও মূল্যবোধ সম্পন্ন দেশ রেখে যাওয়ার দায়িত্ব আমাদের সবার। দর্শক, এন মোহাম্মদ নিবেদিত কেমন বাংলাদেশ চ্যানেল আজ এ পর্যন্তই। অনুষ্ঠানটি পুনঃপ্রচার হবে সকাল 7:30 সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। শুভরাত্রি।